গল্প মন আমর। আজকের গল্পের লেখিকা অনন্যা মিত্র বসু। পর্ব ৫। ঘণ্টাখানেকের মধ্যেই দেব পুলিশ নিয়ে চলে আসে। পুলিশ এসে ছেলেগুলোকে তুলে নিয়ে চলে যায়। দেবের চাপে হোস্টেলের কর্ত্রী মীরা পুলিশে অভিযোগ জানালেও অশ্মির নামটা সেখানে জড়াতে পারেন না। পুলিশ চলে যাবার পর তিনি কঠোর চোখে তাকালেন অশ্মি আর দেবের দিকে। অশ্মি, কাল সকালে তুমি হোস্টেল ছাড়বে, কিন্তু তোমার মতো মেয়েকে আমি আমার হোস্টেলে রাখতে পারবো না। তাতে অন্য মেয়েদের উপর কুপ্রভাব পড়বে। তুমি হোয়াট ডু ইউ মিন বাই তোমার মতো মেয়ে? ও কি খারাপ কাজটা করেছে? ওই ছেলেগুলোর অসভ্যতার দায় ও কেন নেবে? দেব প্রায় চিৎকার করে বলে, দেখুন, আপনাকে দেখে বোঝাই যাচ্ছে আপনি কেউ কেটে একজন, কিন্তু তার মানে তো এই নয় যে আপনার সব কথা আমাকে মেনে নিতে হবে। এই হোস্টেলের দায়িত্ব আমার উপর, তাই আমি যেটা ভালো বুঝবো সেটা আমাকে করতেই হবে। ওর অনেক ভাগ্য যে আমি ওর কলেজ বা পেরেন্টসকে কল করিনি। ওর ভবিষ্যতের কথা ভেবে আমি ওর নাম পুলিশেও জড়াইনি। কিন্তু আমার পক্ষে ওকে এখানে রেখে বাকি মেয়েদের ভবিষ্যৎ ঝরঝরে করা সম্ভব নয়। ওর নামে যে অভিযোগ উঠেছে আর ওর জন্য অসভ্যতা আজ যা হয়েছে, তারপর আমি ওকে কিছুতেই এখানে রাখতে পারবো না। কাল সকালে ওকে হোস্টেল ছাড়তে হবে। মীরা ঠান্ডা গলায় বললেন। অশ্মি ভয়ে লজ্জায় কেঁদে ফেলে। ম্যাম 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 প্লিজ আমাকে এভাবে তাড়াবেন না ম্যাম। আমি কোথায় যাব এখন? অশ্মি মীরার সামনে কাকতি মিনতি করে ওঠে। তার হাত পা কাঁপছে, মাথার মধ্যে এক অজানা আশঙ্কার ঝড়। কোথায় যাবে আমি কি জানি? নোংরা কাজ করার সময় মনে থাকে না যে এরপর কি হতে পারে? তোমার জন্য এই ঐতিহ্যপূর্ণ হোস্টেলে যা হলো, তাতে তোমাকে আমি কিছুতেই এখানে রাখতে পারবো না। তাছাড়া তোমার মতো মেয়ের থাকার জায়গার কি অভাব? এখনই তো একজন লাফালাফি করছেন, তা যাও না, তার বাড়িতে গিয়ে থাকো না। ব্যঙ্গের সুরে কথাগুলো প্রায় অশ্মির দিকে ছুঁড়ে দিলেন মীরা। হ্যাঁ, তাই থাকবে, আমার বাড়িতেই ও থাকবে। আপনি যখন তাড়িয়েই দিচ্ছেন তখন আরও কোথায় থাকবে সেই নিয়ে আপনার কোনো মাথা ব্যথা না থাকলেও চলবে। একজন মেয়ে হয়ে কি করে যে আপনার মতো মহিলারা এভাবে কোনো প্রমাণ ছাড়াই আর একটা মেয়েকে এতটা অপমান করে আমি তো বুঝতে পারি না। দেব মীরাকে কথাগুলো বলে অশ্মির দিকে ফেরে। অশ্মি, তৈরি হয়ে নাও, তুমি আমার বাড়িতেই থাকবে। এমন জঘন্য জায়গায় তোমাকে আর থাকতে হবে না। আমি তোমাকে থাকতে দেব না। হ্যাঁ, যাও যাও, তাই যাও। তোমার ওই প্রেমিকের বাড়িতে গিয়েই ওঠো। তুমি তো বড় লোক ছেলে ধরে তার মাথা মুড়িয়ে কেপ্ট হতেই তো এসেছো। তোমার আশা পূর্ণ হয়েছে, এবার বিদে হও, যাও। অনেক তামাশা হয়েছে এই প্রতিষ্ঠানের, আর নয়। যাও যাও যাও, বেরো বেরো। মীরা এবার নিজের ভদ্রতার মুখোশ খুলে চেঁচিয়ে ওঠে। অশ্মি এবার কেঁদে ফেলে। দেব দেব কেন এমন করছো? আমি আমি কি করে তোমার বাড়ি গিয়ে থাকবো বলো তো? আমার সঙ্গে এমন কেন হয়? আমি কি করেছি? প্লিজ ম্যাম, প্লিজ এরকম করবেন না ম্যাম। আমার বদনাম হয়ে যাবে ম্যাম। প্লিজ, আমি শেষ হয়ে যাব, আমার সব শেষ হয়ে যাবে। এই রাতে, এই এত রাতে আমি কোথায় যাব ম্যাম? মীরা এবার মুখ বেঁকিয়ে বলে ওঠেন। আহা, আর ন্যাকামো করতে হবে না। রাস্তার মেয়ের আবার বদনাম। রাত্রির বেলায় রাস্তায় দাঁড়াতে লজ্জা নেই, আর এখন এখান থেকে বেরোতে বললে রাত্রির। তোমার থাকার জায়গার কি অভাব? বেশ্যাবৃত্তি করতে পারো, আর একটা ছেলের কেপ্ট হতে এত লজ্জা? আমার ভাবতেও খারাপ লাগছে। তোমার মতো এমন নোংরা চরিত্রের মেয়ে এতদিন আমার হোস্টেলে ছিল। যাও বলছি, এখান থেকে বেরো। একটা বেশ্যার এখানে জায়গা হবে না, রাস্তাতেই যাও যাও। অশ্মি আরো কিছু বলতে যাচ্ছিল, তার আগেই দেব তাকে থামিয়ে দেয়। অশ্মি, আর কত অপমানিত করবে নিজেকে? ইনি তো তোমার কথা শুনবেন না। উনি ধরেই নিয়েছেন তুমি খারাপ চরিত্রের মেয়ে, বেশ্যা। ভুলে যাচ্ছেন এরাই মানসিকভাবে বেশ্যা।
কত সহজে মানুষের চরিত্র বিচার করেন। আদালতের বিচারে অশ্মি অপরাধীকেও বলার সুযোগ দেওয়া হয়, কিন্তু সমাজের আদালতে কোনো প্রমাণ ছাড়াই একটা মেয়ে বড় সহজে অপরাধী হয়ে যায়। তাই সেখানে সে হাজার বললেও কেউ তার কথা শুনবে না। সমাজের আদালতে তোমার বিচার হয়ে গেছে অশ্মি, সেখানে তুমি অপরাধী, নোংরা চরিত্রের মেয়ে। তাই তোমার কথা এখন কেউ শুনবে না। এখন ইনি বলছেন, পরে বাকিরাও বলবে। অপরাধ না করেই যখন তুমি অপরাধী হলে, তাহলে আমার বাড়িতে না থাকার কি আছে? বদনাম তো যা হবার তা হয়েই গেছে, আর কি হবে নতুন করে? চলো, তুমি আমার সঙ্গেই চলো। হ্যাঁ হ্যাঁ, তাই যাও। অনেক সময় নষ্ট করেছো আমার। আর নয়, যাও, বেরো বেরো বলছি। মীরা আবার অসভ্যের মতো চিৎকার করে। যাও অশ্মি, আর দেরি করো না প্লিজ। জিনিসপত্র নিয়ে বেরিয়ে এসো, আমি বাইরে অপেক্ষা করছি। দেব বেরিয়ে যায়। অশ্মি আস্তে আস্তে নিজের অবসন্ন শরীরটাকে নিয়ে কোনো মতে নিজের ঘরের দিকে যায়। সে মুখ তুলে কোনো দিকে তাকায় না। তাকালে দেখতে পেত হোস্টেলের প্রায় সব মেয়েই মজা দেখতে লবিতে জমা হয়েছে। কারোর মুখে একটুও সমবেদনা নেই, সবার মুখেই বাঁকা হাসি, যেন যা হয়েছে ঠিক হয়েছে। অশ্মিকে সবাই বিনা প্রমাণেই প্রায় পতিতা ধরে নিয়েছে, তাই তার সঙ্গে যা হয়েছে বেশ হয়েছে। আজও বোধহয় মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় বিচারক, জীবনের সবচেয়ে বড় প্রহসন এটাই। আধ ঘন্টা বাদে অশ্মি নিজের অবসন্ন শরীরটা গাড়ির সিটে কোনো রকমে এলিয়ে দেয়। আর পারছে না সে, তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। অসহ্য যন্ত্রণা মাথায়, চোখ দিয়ে অবিরাম জল পড়ছে। সে এখনো বুঝতে পারে না তার অপরাধটা কোথায়। সে তো শুধু এখানে পড়তেই এসেছিল, অথচ এখানে তো শুধুই তার অপমান হলো। এত অপমান সত্যি কি তার প্রাপ্য ছিল? দেব সাউথ দিল্লির একটা বড় বাংলোর সামনে এসে গাড়ি দাঁড় করায়। দারোয়ান দরজা খুলতেই ভেতরে গিয়ে গাড়ি দাঁড় করিয়ে চাবিটা ছুঁড়ে দেয় দারোয়ানের হাতে। তারপর অশ্মির দরজাটা খুলে বলে, নামো, এসে গেছি। তোমার কোনো ভয় নেই, আমি যতক্ষণ আছি তোমার কিচ্ছু হবে না। অশ্মি কোনো কথা না বলে জড়সড়ভাবে নেমে দাঁড়ায়। দেব অশ্মির হাতটা ধরে ভেতরে নিয়ে যেতে গেলে অশ্মি ধীরে ধীরে বলে, কেন করছো দেব? আমি তোমার কেউ নই। তাহলে এত কেন? নিজের বাড়িতে নিয়ে এলে কেন? কেন বলো? তুমি তো আমাকে চেনোও না ভালো করে, তাহলে তাহলে তুমি কেন করছো এমন আমার জন্য? নিজের প্রাক্তন প্রেমিকার জন্যই কি এতটা করছো? বিশ্বাস করা একটু কঠিন নয় কি? দেব অশ্মির দিকে সোজাসুজি তাকায়, তারপর নরম গলায় বলে, অশ্মি, আজকের ধকলে তুমি ক্লান্ত। আজ রাত্রিটা একটু বিশ্রাম করে নাও, তারপর কাল সকালে আমরা এই নিয়ে কথা বলি। আমার কোনো উদ্দেশ্য নেই, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। পল্লবীর মতো যাতে তুমিও হারিয়ে না যাও, সেটাই শুধু আমি খেয়াল রাখছি, আর কিচ্ছু নয়। প্লিজ ভেতরে চলো। অশ্মি আর কিছু বলে না। এখন নতুন করে তর্ক বিতর্কে যাবার মতো শক্তি আর তার শরীরে নেই। সে নিঃশব্দে দেবের পেছন পেছন বাংলোয় ঢোকে। দেব তাকে একটা ঘর দেখিয়ে দিলে সে কোনো মতে নিজের মুখে চোখে একটু জল দিয়ে এসে বিছানায় এলিয়ে পড়ে। নিমেষে তলিয়ে যায় গভীর ঘুমে। জামা কাপড় পরিবর্তন করার শক্তিও আর থাকে না। কিছুক্ষণ পর দেব অশ্মির সুটকেস দুটো নিয়ে ঘরে ঢুকে দেখল অশ্মি গভীর ঘুমে অচেতন, বিছানার ওপর জড়সড় হয়ে শুয়ে আছে। দেব আস্তে আস্তে সুটকেস দুটো ঘরের এক কোণে রেখে এসিটা চালিয়ে অশ্মির গায়ের উপর পাতলা ব্ল্যাঙ্কেটটা টেনে দেয়। তারপর খানিকক্ষণ অদ্ভুত দৃষ্টিতে অশ্মির দিকে তাকিয়ে থাকে। একটা হালকা মুগ্ধতা যেন খেলে যায় তার মুখে। সে ঘরের আলোটা নিভিয়ে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যায়, দরজাটা টেনে দিয়ে।
সকালের আলো মুখে পড়তে ধর্মরিয়ে উঠে বিছানায় বসে অশ্মি। অপরিচিত জায়গায় নিজেকে দেখে প্রথমটা ভীষণ চমকে যায় সে। তারপর আস্তে আস্তে সব মনে পড়লে পুরনো চিন্তা আর আশঙ্কার কাঁটাগুলো ফিরে আসে তার মনে। কি করবে সে এবার? অশ্মি আর ভাবতে পারে না। সে উঠে গিয়ে প্রথমেই ভালো করে স্নান করে নিজের পোশাক পরিবর্তন করে। তারপর বিছানায় কিছুক্ষণ বসে থাকে। মনের মধ্যে চিন্তার ঝড়। এসব কি হচ্ছে তার সঙ্গে? এভাবে দেবের সঙ্গে থাকা কি ঠিক হচ্ছে? কিন্তু সে যাবেই বা কোথায়? পড়াশোনা তাকে শেষ করতে হবে, অথচ নাইসার জন্য দিল্লি তার কাছে ভীষণ রকমের অসুরক্ষিত একটা জায়গা। দেব ছাড়া কে বাঁচাবে তাকে? বাবা মাকে সে বলতে পারবে না, কারণ এসব শুনলে তার বাবা মা এখনই তাকে কলকাতা ফিরে যেতে বলবে, যা সে একেবারেই চায় না। সেখানে গেলেই আবার অর্পির সঙ্গে তুলনা আর জঘন্য কমপ্লেক্স। জ্যাসমিনের পক্ষে কিছু করা কঠিন। একে জ্যাসমিন মেয়ে, তার উপর ওর বয়সও অশ্মিরই মতো। ওর বাবা মাও অশ্মির ব্যাপারটা জানলে কতটা সাহায্য করবেন জানা নেই, কারণ তারাও তো এই একই সমাজেরই অংশ। অশ্মির চিন্তায় বাধা পড়ে দরজায় টোকার আওয়াজে। অশ্মি উঠে গিয়ে দরজাটা খুলতেই দেব ভেতরে আসে। একটা অ্যাশ কালারের ট্র্যাক প্যান্ট আর নেভি ব্লু গোল গলা টি শার্টে দেবকে দারুণ হ্যান্ডসাম লাগছে, যে কোনো মেয়ের কামনার পুরুষ। কি অসম্ভব সুন্দর দেব! মনের মধ্যে মুহূর্তের জন্য খেলে যায় অশ্মির, আর সেটা মনে আসতেই অশ্মির মুখটা ক্ষণিকের জন্য লাল হয়ে যায়। অশ্মি সরে দাঁড়ালে দেব ঘরের ভেতরে আসে। অশ্মি, ঠিক আছো তো? অশ্মি মাথা নাড়ে। দেব কিছুক্ষণ চুপ করে থেকে বলে, অশ্মি, তোমার জন্যই বলছি, কয়েকদিন আমার সঙ্গে থাকো, আর সবার সামনে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। না হলে তুমি টিকতে পারবে না। আর আমার সঙ্গে থাকলে আমার পক্ষে তোমাকে প্রোটেক্ট করা ইজি হবে, আর তোমাকেও চট করে কেউ বিরক্ত করবে না। আমার মতো একটা মেয়েকে নিজের মিথ্যে গার্লফ্রেন্ড করে সবার সামনে নিয়ে গেলে তোমার সম্মান থাকবে না দেব। কত সুন্দরী মেয়ে তোমার জন্য পাগল, আর আর তুমি আমাকে প্রোটেক্ট করতে আমাকে সবার সামনে গার্লফ্রেন্ড বলে পরিচয় দেবে কেন দেব? প্লিজ আমার প্রশ্নের উত্তর দাও। দেব এগিয়ে এসে অশ্মির সামনে একটা চেয়ারে বসে পড়ল। অশ্মি, এক প্রশ্নের উত্তর আর কতবার দেব আমি? দেখো, গার্লফ্রেন্ড বলে পরিচয় দিলেই আর কেউ গার্লফ্রেন্ড হয়ে যাচ্ছে না। তাহলে এত চিন্তা করার কি আছে তোমার? সত্যিটা কি তা আমরা দুজনেই জানি, তাই এই নিয়ে আর ভেবো না। কয়েকদিন আমার সঙ্গেই থাকো, তারপর দেখবে সবাই সবকিছু ভুলে গেছে। তারপর তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। অশ্মি কথা বলতে যাচ্ছিল, তার আগেই দেব চেয়ার থেকে উঠে তার একদম কাছে এসে মুখের কাছে ঝুঁকে পড়ে। তার নিঃশ্বাসের ঝাপটা এসে লাগে অশ্মির মুখে। অশ্মির উড়ন্ত চুল ক্ষণিকের জন্য আলতোভাবে স্পর্শ করে যায় দেবের মুখে। অশ্মি, তোমার নিজের ওপর বিশ্বাস আছে তো? যদি থাকে তাহলে এত ভয় কিসের আমার কাছাকাছি থাকতে? আমি তোমাকে জোর করে স্পর্শ করব না। নাও, এখন তৈরি হয়ে নাও, কলেজে যেতে হবে। সে অশ্মির কপাল থেকে তার উড়ন্ত চুলগুলো অতি যত্নে সরিয়ে দেয়। দেব অশ্মিকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই হঠাৎ করে ঘর ছেড়ে বেরিয়ে যায়। অশ্মি বেশ কিছুক্ষণ স্থাণুর মতো বসে থাকে। আজ পর্যন্ত কোনো ছেলে তার এত কাছাকাছি আসেনি, তার উপর দেবের মতো ছেলে। অশ্মির বুকের রক্ত চঞ্চল হয়ে উঠেছে, হৃৎপিণ্ডের গতি দুর্বার, এক অদ্ভুত শিরশিরানি সমস্ত শরীর জুড়ে। দেবের গাল থেকে ভেসে আসা আফটার শেভের গন্ধ, তার গায়ের মৃদু পারফিউমের গন্ধ যেন অশ্মির মাথায় এক নেশা ধরানো অনুভূতি জাগিয়ে তুলেছিল, যা দেব চলে যাওয়ার পরও অশ্মির মনকে অবশ করে রাখে। অশ্মি বুঝতে পারে না
কেন এমন হচ্ছে। সে নিজের অবশ মনকে বশে আনার চেষ্টা করে, কিন্তু সেই প্রথমবার অশ্মির মন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, চঞ্চল ময়ূরের মতো নাচতে থাকে। অশ্মি দেবের সঙ্গেই থাকতে লাগলো তার বাড়িতে। তার মাথা তাকে বারবার বোঝানোর চেষ্টা করলো ব্যাপারটা ঠিক হচ্ছে না, কারণ দেবের সঙ্গে সত্যি বলতে তার কোনো সম্পর্কই নেই। দেবের ব্যাপারে সে কিছু জানেও না। দেব তার বন্ধুও নয়, পরিচিত আত্মীয় কিছুই নয়। যতই সবার সামনে বলুক অশ্মি তার গার্লফ্রেন্ড, কিন্তু বাস্তবে তো তা নয়। অথচ দিনের পর দিন সে দেবের বাড়িতে থাকছে। অশ্মি দেবের সঙ্গেই কলেজে যেত, তার সঙ্গেই ফিরত। দেব যেন 10 দিক থেকে তাকে ঘিরে থাকত, যাতে তাকে কেউ তার ছায়াটুকু স্পর্শ করতে না পারে। জ্যাসমিন ছাড়া আর কারোর সঙ্গেই তাকে কথা পর্যন্ত বলতে দিত না। এমনকি জ্যাসমিন তার সঙ্গে কথা বললেও দেব সামনেই থাকত। অশ্মি দেবের আড়ালে কারোর সঙ্গে মেশার সুযোগ পেত না। ফলে অশ্মির জ্যাসমিন ছাড়া আর যে 2-4 জন বন্ধু ছিল, তাদের সঙ্গে বন্ধুত্বটা গেল, আর জ্যাসমিনের সঙ্গেও তৈরি হলো দূরত্ব। জ্যাসমিন অশ্মিকে নিজের বাড়িতে নিয়ে যাবার কথা বলেছিল, কিন্তু দেব যে সেটা একেবারেই পছন্দ করেনি, সেটা ওকে দেখে পরিষ্কার বোঝা গিয়েছিল। অশ্মি জ্যাসমিনকে কোনো রকমে তখনকার মতো কাটিয়ে দেবকে কথাটা বলতে যেতেই দেব বেজার মুখে ঠান্ডা গলায় বলেছিল, অশ্মি, তোমার যথেষ্ট বয়স হয়েছে। কে তোমাকে এই অবস্থায় রক্ষা করতে পারবে আর কে পারবে না সে বোধ তোমার আছে। তাই আমার মনে হয় না এই ব্যাপারে আমার আর কিছু বলার দরকার আছে। তুমি যদি মনে করো আমার সঙ্গে থাকা তোমার জন্য ঠিক নয়, তাহলে স্বচ্ছন্দে তুমি জেসমিনের বাড়ি চলে যেতে পারো। আমি তোমাকে আটকাবো না। অশ্মি আর কিছু বলতে পারেনি। দেব প্রচণ্ড দুর্দিনে শক্তভাবে তার হাতটা ধরেছিল। এখন কোনো কারণ ছাড়াই এভাবে তার আশ্রয় ছেড়ে তাকে অপমান করতে অশ্মির সংকোচ হলো। তাছাড়া কোথাও না কোথাও অশ্মির অবুঝ মন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করল। সে নিজেও দেবের উপর নিজের অজান্তেই নির্ভরশীল হয়ে পড়েছে। তার নিজেরই ভালো লাগছে দেবের সঙ্গ, তার নিজেরই ইচ্ছে করছে না দেবের থেকে দূরে সরে যেতে। অশ্মি নিজের সহজাত বোধ, বুদ্ধি, চিন্তাভাবনাকে জলাঞ্জলি দিয়ে আবেগের স্রোতে ভেসে যায়। সে নিজেই আর দেবের বাড়ি ছেড়ে যেতে পারে না। জ্যাসমিনকে সে সরাসরি না বলে দেয়। তার বাড়ি না গিয়ে সে দেবের বাড়িতেই থাকতে আরম্ভ করে, শুধুমাত্র দেবের সঙ্গে থাকার জন্যই। ফলে জ্যাসমিনের সঙ্গে তার অনেকটাই দূরত্ব তৈরি হয়। মধ্যে কিন্তু কোনো পরিবর্তন নেই। সে অত্যন্ত সাবলীল। অশ্মি মাঝে মাঝেই দোটানায় ভুগতে থাকে, কিন্তু যখনই সে এই বাড়ি ছেড়ে যাবার কথা ভাবে, তার মনটাই সবার আগে বিদ্রোহী হয়ে ওঠে। সে বারবার দেবের নানা ব্যবহারে ভালো লাগার ছোঁয়া খুঁজতে থাকে। নিজের অজান্তেই সে ছুঁতো খোঁজা শুরু করে দেবের কাছাকাছি থাকবার জন্য। দেব কিন্তু অশ্মিকে স্পর্শ করার কখনো চেষ্টা করেনি। শুধু যেন অত্যন্ত বেখেয়ালে কথা বলতে বলতেই নিজের মুখটা অশ্মির মুখের কাছে নিয়ে আসে। হঠাৎ করেই অশ্মির চুলগুলো নাড়িয়ে দেয়, আর তাতেই অশ্মি কিছু একটা খোঁজার চেষ্টা করে। হয়তো তার মনে মনে আবেগের ঘনঘটা চলছে, তারই খোঁজ সে করে দেবের মধ্যেও, কিন্তু হাজার চেষ্টা করেও তার খোঁজ পায় না। তখন তার নিজের মনেই প্রশ্ন জাগে, দেব তো তাকে ভালোবাসে না, এখনো তেমন কোনো বন্ধুত্বও হয়নি, তাহলে কেন সে অশ্মিকে এভাবে কোনো উত্তর পায় না সে? কারণ দেবকে এই বিষয়ে প্রশ্ন করলে দেব মজার ছলে এড়িয়ে যায়। ওদিকে কলেজে সম্পূর্ণভাবে রটে গেছে সে দেবের কেপ্ট। কারণ অবিবাহিত একজন অর্থনৈতিকভাবে স্বাধীনতাহীন একটা মেয়ে কোনো পুরুষের সঙ্গে থাকলে এখনো আমাদের সমাজ তাকে ওই বিভূষণেই বিভূষিত করে। তার উপর অশ্মির আগে থেকেই বদনাম আছে।
যেসব মেয়েরা দেবের প্রতি আকর্ষিত ছিল তারাই দায়িত্ব নিয়ে অশ্মির চরিত্র বিশ্লেষণে লেগে পড়ে। অশ্মির কানে সবই আসে, কিন্তু সে অসহায়ের মতোই কান্না ছাড়া আর কোনো উপায় খুঁজে পায় না। দেবও যে এগুলো জানে না তা নয়, কিন্তু সে এগুলোকে একেবারেই পাত্তা দেয় না। আর তার সামনে দাঁড়িয়ে সোজাসুজি এসব কথা বলার সাহস কারোর নেই। যা বলার সবাই সেটা অশ্মিকে শুনিয়ে শুনিয়ে বলে। দেব পাশে থাকলেও প্রতিবাদ করে না। অশ্মি দেবকে এ ব্যাপারে সোজাসুজি কিছু বলতে লজ্জা পায়, আর সে বলবেই বা কি, তাই চুপ করেই থাকে। সে নিজেও বোঝে যে দেবের বাড়ি থেকে চলে গেলেও সে এই বদনাম থেকে মুক্তি পাবে না, আর দেবকে ছেড়ে যাওয়ার সামর্থ্য তার নেই। অশ্মি বুঝতে পেরেছে দেবের তার প্রতি কোনো অনুভূতি না থাকলেও সে দেবকে অসম্ভব ভালোবেসে ফেলেছে। দেবের সঙ্গে থাকা, তাকে মাঝে মধ্যে চোখের সামনে দেখা, কাছাকাছি যাওয়ার লোভ সে মন থেকে ত্যাগ করতে পারে না। বদনাম যখন সে হয়েই গেছে চিরকালের জন্য, তাহলে এই বাড়ি ছেড়ে, দেবকে ছেড়ে সে আর নতুন কি পাবে? এই ভেবে দাঁতে দাঁত চেপে সব হজম করার চেষ্টা করে। অশ্মি দেবের প্রতি নিজের ভালোবাসা মনে চেপে রেখে সব অপমান সহ্য করে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই বাঁধ ভাঙল যখন তার বদনাম কলকাতা পর্যন্ত গিয়ে পৌঁছল। যারা অশ্মির ক্ষতি করার চেষ্টা করছিল, অপমান করার চেষ্টা করছিল, তারা যখন দেখল তাদের শত চেষ্টাতেও অশ্মি আর দেব নির্বিকার, তখন তারা দায়িত্ব নিয়ে অশ্মির বাবা মাকে কল করে সব জানালো। সেদিন দেবের জ্বর থাকায় দেবকে তার সঙ্গে কলেজে যেতে দেয়নি অশ্মি। দেব বলেছিল যাবে, কিন্তু জ্বর গায়ে দেব কলেজে অশ্মির জন্য শুধুমাত্র যাবে, এটা অশ্মির ভালো লাগেনি। দেবের শরীর সত্যি খারাপ ছিল বলে সেও জোর করতে পারেনি। অশ্মিকে আচমকা একা পেয়ে নাইসা এবং আরো অনেকে চরম অপমান করতে শুরু করেছিল। অশ্মি কোনো উত্তর না দিয়ে শুধুই কেঁদে যাচ্ছিল। এরকম সময় আচমকাই তার ফোনটা বেজে উঠেছিল। অশ্মি দেখেছিল তার মা ফোন করেছে। মনের কষ্টে মানুষ আপনজনকেই খোঁজে, তাই মনের যন্ত্রণার মলম খুঁজতে অশ্মি মায়ের ফোনটা ধরেছিল। কিন্তু অশ্মির জীবনে সবকিছুই উল্টো। মায়ের কাছে স্নেহ আর আশ্রয়ের পরিবর্তে সে পেল অপমান আর দুর্ব্যবহার। অদ্ভুতভাবে তার মা তাকে কোনো দিনই পছন্দ করতেন না। চিরকাল বোন অর্পিতাকে তার থেকে বেশি পছন্দ করতেন, আর তাই মায়ের সঙ্গে অশ্মির একটা দূরত্ব ছিল। কিন্তু সে ভাবতে পারেনি যে এখানেও মা তার দোষী দেখবেন। পরে অবশ্য তার কাছে সবকিছুই জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছিল, কিন্তু তখন এখানে পড়তে আসা তার মায়ের পছন্দ না হলেও সে সবকিছু খুলে বলেছিল, যদি মা তাকে সাহায্য করেন সেই আশায়। তার মা তাকে সাহায্য করা তো দূরে থাক, আজে বাজে নানা কথা বলে ফিরে আসার জন্য চাপ দিতে শুরু করেন। এ কথাও বলেন, তুমি তো ওখানে গেছো ওই সব করতেই, না হলে কলকাতায় কি কলেজের অভাব আছে নাকি? নোংরা একটা পদ বেছেছ বদমাইশি করার জন্য, যেটা তো এখানে বসে হতো না। এই জন্যই তোমাকে আমি যেতে দিতে চাইনি। অর্পির কথা আলাদা, ওর উপর চোখ বন্ধ করে ভরসা করা যায়। আর তুমি চলে এসো, যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো। অনেক পড়াশোনা হয়েছে, আর করতে হবে না। চলে এসো বলছি, হতচ্ছাড়ি মেয়ে একটা। অশ্মি আর শুনতে পারেনি, ফোনটা কেটে সুইচ অফ করে দিয়েছিল। নিজের উপর আর কোনো নিয়ন্ত্রণ ছিল না অশ্মির। জীবনের সব সম্পর্কের তারগুলো বড্ড জটিল হয়ে গিয়েছিল অশ্মির কাছে। সেই সময় দেব ছাড়া আর কারোর কথাই তার মাথায় আসেনি, কারণ তার আপনজনরাই নিঃস্ব করে দিয়েছিল তাকে। মা যেখানে দূরে সরে যায়, সেখানে একটা মানুষ কতটা অসহায় হয় তা বলে বোঝানোর নয়। অশ্মি পাগলের মতোই কাঁদতে কাঁদতে আর চোখ মুছতে মুছতে ছুটে এসেছিল দেবের ঘরে। দেবের তখন জ্বরটা একটু কমায় সে সোফায় বসে একটা ফাইল নিয়ে দেখছিল। আচমকাই অশ্মি ছুটে এসে
দেবের সামনে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে আর তার হাত দুটো ধরে অসহায়ভাবে তার মুখের দিকে তাকায়। দেব তাড়াতাড়ি ফাইলটা রেখে অশ্মির মুখের দিকে তাকায়। তার জল ভরা লাল অসহায় চোখে চোখ রেখে প্রশ্ন করে, কি হয়েছে অশ্মি? দেবের প্রশ্নের কি উত্তর অশ্মি দেবে সে নিজেই বুঝতে পারে না। সে কিভাবে বলবে যে দেবকে সে ভালোবাসে, আর তার মা তাকে কলকাতা ফিরে যাওয়ার কথা বলাতে দেবকে ছেড়ে যাওয়ার আশঙ্কায় সে এমন অস্থির হয়ে গেছে। দেবের মনের কথা না জেনে সে কিভাবে নিজের মনকে তার কাছে মেলে ধরবে? যদি দেবও তার মনের কথা শুনে তার থেকে বিমুখ হয়ে তাকে দূরে সরিয়ে দেয়, তাহলে সে কি করবে? সব মিলিয়ে তার ভাবনাগুলো বুকের মধ্যে জট পাকাতে থাকে। চোখের জল গাল দুটোতে জ্বালা ধরিয়ে নামতে থাকে। অশ্মি কোনো কথা না বলে কেঁদে যাচ্ছে দেখে দেব আশঙ্কিত হয়ে পড়ে। সে অশ্মিকে উঠিয়ে সোফায় বসানোর চেষ্টা করলে আচমকাই অশ্মি তাকে জড়িয়ে ধরে। তার প্রশস্ত বুকে মুখ গোঁজে। দেব বেশ অবাক হয়ে যায়। সে অশ্মির মুখটা জোর করে নিজের বুক থেকে তোলে। কি হয়েছে অশ্মি? আমাকে বলো। আবার কেউ কিছু বলেছে তোমাকে? কে বলেছে বলো আমাকে। অশ্মি নিজের মনের সমস্ত লাগাম হারিয়ে ফেলে। তার অবাধ্য মন তার সব কথা দেবের সামনে তুলে ধরে। দেব 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 প্লিজ আমাকে ছেড়ে যেও না দেব। আমি আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি দেব। আমি তোমাকে ছাড়া বাঁচবো না দেব। আমি জানি আমি হয়তো তোমার যোগ্য নই, কিন্তু তাই তাই যেভাবে বলবে আমি তোমার সঙ্গে সেভাবেই থাকবো। শুধু আমাকে ছেড়ে যেও না প্লিজ। তুমি যা ইচ্ছে করো, যা ইচ্ছে, শুধু আমাকে তোমার সঙ্গে থাকতে দিও। আশা যেন অশ্মিকে কাঙালিনী করে তুলেছে। দেব জোর করে অশ্মিকে সোফার উপর বসিয়ে দিয়ে নিজে পাশে বসে পড়ে। অশ্মি, যে কোনো কারণেই হোক এই মুহূর্তে তুমি নিজের বশে নেই। তুমি কি বলছো তুমি নিজেও জানো না। পরে মন সুস্থির হলে তুমি হয়তো এর জন্য পস্তাবে। না না, আমি যা বলছি আমি সেটা ভেবেই বলছি দেব। আজ নয়, অনেকদিন আগেই আমি তোমাকে এই কথাগুলো বলতে চেয়েছি, কিন্তু কিন্তু বারবার মনে হয়েছে আমি তোমার যোগ্য নই। তাই নিজের মনকে বশে আনার চেষ্টা চালিয়েছি, কিন্তু এখন বুঝতে পারছি এভাবে এভাবে ভালোবাসাকে বাগে আনা যায় না। সে তার নিজের রাস্তা খুঁজেই নেয়। আমি আর নিজেকে লুকিয়ে রাখতে পারছি না দেব। আমি 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 বেশি কিছুই চাই না তোমার কাছে। শুধু শুধু আমাকে তোমার কাছে থাকতে দাও প্লিজ। সেটা সেটা কি সম্ভব নয়? অশ্মি অবুঝের মতো বলে চলে। যোগ্য অযোগ্যের প্রশ্ন নয় অশ্মি। তোমার যোগ্যতার কোনো অভাব নেই, কিন্তু তুমি ভাবনায় ভেসে যাচ্ছ। তুমি আমার একটা দিকই দেখেছো শুধু। তুমি আমাকে কতটা জানো, আমার মনের খবর তুমি কতটুকু রাখো অশ্মি, যে এত বড় কথা তুমি বলছো। প্রত্যেক মানুষের মনেই ভালো খারাপ দুই থাকে। আমার মনের খারাপ দিকটা তুমি কিছুই জানো না, আর তাই জানো না সেটা কতটা খারাপ হতে পারে। তুমি সেটা সহ্য করতে পারবে কিনা তাও জানো না, কিন্তু তাই ভাবনায় ভেসে যেও না অশ্মি, মাথা ঠান্ডা করো। দেব একটু কঠিন গলায় বলে। অশ্মি আবার দেবের হাত দুটো চেপে ধরে। প্লিজ দেব, প্লিজ, এভাবে বলো না, এভাবে বলো না প্লিজ। আমি আমি ঠান্ডা মাথাতেই বলছি। আমি আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি দেব। তোমাকে ছাড়া আমি কোনো কিছু ভাবতে পারছি না। তুমি যেমন, আমি তোমাকে তেমন ভাবেই মেনে নেব। তোমার ভালো খারাপ সবটা নিয়েই ভালোবেসেছি দেব। আমি সব সহ্য করতে পারবো, সব। আমি জানি, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু তাও প্লিজ একবার আমাকে কাছে আসতে দাও দেব। প্লিজ আমাকে দূরে সরিয়ে দিও না। তুমি তুমি যত খারাপই হও না কেন, তোমার তোমার খারাপটাকেও আমি মেনে নেব, কারণ আমি তো জানি তুমি খারাপ হতেই পারো না। তোমার যা খুশি তুমি আমার সঙ্গে করো, কিন্তু কিন্তু
কিন্তু তুমি আমাকে ছেড়ে দিও না দেব। অশ্মি অস্থিরভাবে কথাগুলো বলতে থাকে। দেব কিছুক্ষণ চুপ করে অশ্মির উৎসুক চোখের দিকে তাকিয়ে থাকে। তারপর ধীরে ধীরে তার হাতটা ছাড়িয়ে উঠে দাঁড়ায়। তুমি নিজের ঘরে গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে নাও, তারপর কিছু খাওয়া দাওয়া করো, বিশ্রাম নাও এখন। আমি কিন্তু দেব, আমি যে... অশ্মির কথার মাঝেই বেশ কঠিন স্বরে দেব বলে ওঠে, যা বলছি সেটা করো। আমি রাত 9টা নাগাদ তোমার সঙ্গে এই নিয়ে কথা বলতে তোমার ঘরে যাব। এখন যাও। অশ্মি আবার কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই দেব প্রচন্ড জোর ধমকে ওঠে। যাও বলছি, কথা বুঝতে পারো না নাকি? যা বলছি সেটা করো। অশ্মি প্রচন্ড থতমত খেয়ে যায় এমন ধমক শুনে। দেব এতদিন তার সঙ্গে সবসময় নরম সুরে কথা বলেছে, এমন রুদ্র রূপ সে দেবের কখনো দেখেনি। সে সভয়ে চোখের জল মুছতে মুছতে নিজের ঘরে চলে যায়। অশ্মি রাত 9টা পর্যন্ত অধীর আগ্রহে চাতক পাখির মতোই দেবের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু দেবের কাছে গিয়ে দাঁড়ানোর সাহস তার হয় না। ঠিক রাত 9টার সময় দেব তার ঘরে টোকা মারে। অশ্মির মুখে যেন হাজার বাতি জ্বলে ওঠে দেবকে দেখে। সে আনন্দে দেবকে দরজা খুলে ভেতরে আসতে দেয়। দেবের মুখ গম্ভীর। সে ঘরে এসে অশ্মির বিছানার উপর কতগুলো পেপার ছুঁড়ে দেয়। পড়ে দেখো। দেব একটা চেয়ারের ওপর বসে পড়ে। অশ্মি অনিচ্ছুক মনে পেপারগুলো নিয়ে পড়তে থাকে, কারণ এই মুহূর্তে দেবের কথাকে অগ্রাহ্য করার সাহস তার নেই। ভালোবাসা বোধহয় মানুষকে অনেক ক্ষেত্রেই দুর্বল করে তোলে, আবার কখনো কঠিন। অশ্মি অনেকক্ষণ পড়েও পেপারগুলোতে লেখা কথার মানে উদ্ধার করতে পারে না। শেষ পর্যন্ত হার মেনে পেপারগুলো বিছানার ওপর রেখে অসহায় চোখে দেবের দিকে তাকায় সে। আমি তো কিছুই বুঝতে পারছি না এগুলোর মানে, আমাকে একটু বুঝিয়ে দেবে প্লিজ? দেব কিছুক্ষণ চুপ করে থেকে আস্তে আস্তে কথা বলে। বেশ, আমি সংক্ষেপে তোমাকে সবটা বুঝিয়ে দিচ্ছি। আমি একজন ব্যবসায়ী, তাই ব্যবসায়িক ভঙ্গিতেই আমি সবকিছু দেখি। এখানে 10টা ক্লজ আছে, যা মানলে তুমি আমার সঙ্গে থাকতে পারবে। আমি তো আগেই বলেছি তোমার সব শর্তে আমি রাজি, তুমি যা বলবে আমি তাতেই। আবার অশ্মিকে থামিয়ে দেয় দেব। আগে শুনে নাও কি বলছি, তারপর না হয় তোমার কথা বলো। অশ্মি চুপ করে যায়। দেব আবার বলতে শুরু করে। যা বলছিলাম, 10টা ক্লজ আছে, যেটা তোমাকে আমার সঙ্গে সম্পর্কে থাকাকালীন মেনে নিতে হবে। আর যদি না মানতে পারো তাহলে স্বেচ্ছায় তোমাকে সব ছেড়ে চলে যেতে হবে। আর তুমি যে তোমার কথা রাখবে তার প্রমাণস্বরূপ তোমাকে এই কাগজগুলোয় সই করতে হবে। এবার শর্তগুলো শোনো। প্রথম শর্ত, তোমাকে আমার সমস্ত কথা মেনে চলতে হবে, সে যাই হোক না কেন, আর যতই তোমার তা অপছন্দ হোক না কেন। দ্বিতীয় শর্ত, তুমি আমাকে কখনো কোনো প্রশ্ন করতে পারবে না। আমার যে কোনো কাজকে তোমায় বিনা প্রশ্নে মেনে নিতে হবে। তৃতীয় শর্ত, আমার কোনো কাজে বাধা দেওয়া যাবে না। আমার যা ইচ্ছে আমি করতে পারবো, সেখানে তোমার কথা বলার অধিকার নেই। চতুর্থ শর্ত, তোমার কোনো ইচ্ছে বা চাহিদা আমার সামনে প্রকাশ করা চলবে না। আমি নিজে যা করে দেব তার বাইরে আর কিছু চাওয়া চলবে না। পঞ্চম শর্ত, আমি যখন চাইব, যেভাবে চাইব, আমার সঙ্গে শারীরিক সম্পর্কে যেতে তুমি বাধ্য থাকবে। সেক্ষেত্রে তোমার কোনো মতামত প্রকাশের স্বাধীনতা থাকবে না। তোমার ইচ্ছে না থাকলেও তোমাকে আমার চাহিদা অনুযায়ী আমার সঙ্গে মিলিত হতে হবে। ষষ্ঠ শর্ত, আমি যেদিন তোমাকে বিয়ে করতে চাইব সেই দিনই তুমি আমাকে বিয়ে করতে পারবে। নিজে থেকে তুমি আমাকে বিয়ের জন্য চাপ দিতে পারবে না। সপ্তম শর্ত, আমি তোমার সঙ্গে যাই করি না কেন তুমি মানতে বাধ্য। এমনকি আমি তোমাকে মারলেও তুমি প্রতিবাদ করতে পারবে না, এবং এক্ষেত্রে
আমি বলেই দিচ্ছি, আমার ইচ্ছে হলে আমি তোমাকে আঘাত করবই। অষ্টম শর্ত, আমার কাছে কোনো কিছু লুকোনো চলবে না। যদি লুকিয়ে যাও আর আমি পরে কোনোভাবে জানতে পারি, তাহলে তার ফল যা হবে তার জন্য তুমি দায়ী থাকবে। নবম শর্ত, আমার ইচ্ছে ছাড়া তুমি সন্তানের মা হতে পারবে না, আর হলে সেই সন্তানের ভবিষ্যৎ সম্পর্কে আমি যা সিদ্ধান্ত নেব সেটাই তোমাকে মেনে নিতে হবে। সন্তানের ওপর অধিকার পুরোপুরি আমার। দশম শর্ত, আমার অর্থ এবং সম্পত্তির ওপরে তুমি কোনো দাবি করতে পারবে না। আমি নিজে থেকে যা দেব তার বাইরে তুমি কানা করিও পাবে না। তবে তোমার সব দায়িত্ব আমার। তুমি আমার একটা প্রধান অংশ হয়ে থাকবে। তোমাকে সমস্ত রকম ঝামেলা, বিপদ, সমস্যা থেকে রক্ষা করার দায়িত্ব আমার। সেই কথা আমিও দিচ্ছি। আমি তোমাকে বলেছিলাম আমার একটা খারাপ দিক আছে, এইটাই সেই দিক। এবার ভেবে দেখো, তোমার ভালোবাসা কি এতটাই সবল যে সে এই সমস্ত শর্ত বিনা দ্বিধায় মানতে পারবে? ভেবে যদি মানতে পারো তাহলে পেপারগুলোয় সই করে রেখো। কাল সকাল 10টায় আমি ওগুলো নিয়ে নেব। কাল ঠিক সকাল 10টায় আমি ওগুলো নিয়ে নেব। আর যদি না মানতে চাও সেটা তোমার ব্যাপার, আমি জোর করব না। তোমাকে তাড়িয়ে তো দেব না, তোমাকে রক্ষার দায়িত্ব নিয়েছি, কিন্তু তার বেশি আর কিছু হওয়া সম্ভব হবে না। অশ্মির চোখে দেবের প্রতি ভালোবাসার এক রঙিন চশমা পড়া। প্রেমের বোধহয় একটা ইউফোরিয়া স্টেজ থাকে যখন মন প্রজাপতির মতো উড়ে বেড়ানোর আশায় ছটফট করতে থাকে। তখন ভালো মন্দ বোঝার ক্ষমতাই মানুষের থাকে না। অশ্মিরও ঠিক সেই অবস্থা এখন। সে কোনো চিন্তাভাবনা না করেই বলে বসল, আমি তো আগেই বলেছি, আমি তোমার সব শর্তে রাজি। তুমি শুনতে বলেছিলে বলে শুনলাম, কিন্তু এতে আমার কোনো কিছু এসে যায় না। আমি আমি তোমাকে ভালোবাসি দেব, তাই তোমার সঙ্গে থাকতে পারাটাই আমার কাছে যথেষ্ট। আমি বিনা প্রশ্নে তোমার সব কথা মানতে রাজি। বলো কোথায় সই করতে হবে? ধীরে অশ্মি, ধীরে। আজ রাতটা ভাবো। তুমি আমি কেউই পালিয়ে যাচ্ছি না, তাই যা করবে ভেবে চিন্তে করো, কেমন? পরে যাতে এই নিয়ে রিগ্রেট না করতে পারো। পেপারগুলোর কোথায় সই করতে হবে তা পেন দিয়ে পয়েন্ট আউট করা আছে। কাল সকালের মধ্যে সই করে রেখো। দেব অশ্মিকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই উঠে যায়। দেব চলে যাওয়ার পর অশ্মি কোনো কিছু না দেখে শুনে পেপারগুলোয় সই করতে থাকে। তার মনের মধ্যে অজস্র ময়ূর যেন পেখম তুলে নাচছে, অজস্র ঝর্ণার কলকলানি। সে এক অদ্ভুত অনুভূতি। জীবনের প্রথম প্রেমের আলোয় যেন ভেসে যাচ্ছিল অশ্মির মন। নিজেকে নিজের মধ্যে ধরে রাখতে পারছিল না সে। কিছুক্ষণ ভেবে জেসমিনকে ফোন করে সব খুলে বলল অশ্মি। ভেবেছিল জেসমিন খুব খুশি হবে তার কথা শুনে। জেসমিন প্রথমে খুশি হয়েও ছিল, কিন্তু যখন সে শর্তগুলোর কথা শুনল তখনই তার মনটা বিরূপ হয়ে উঠল। সে সাবধান করে উঠল অশ্মিকে। অশ্মি, যা করবি ভেবে চিন্তে কর। এটা ভালোবাসা নয় রে, এটা বেউসা। ভালোবাসা হয় নিঃশর্ত। ঠিক যেমন তোর সেখানে শর্ত মানেই গোলমাল। তুই এভাবে সই করে দিস না, এভাবে ভালোবাসা হয় না রে। তুই খুব বড় বিপদে পড়তে যাচ্ছিস। নিজের জীবনটাকে এভাবে শেষ করে দিস না প্লিজ। না, সেদিন জেসমিনের কথা ভালো লাগেনি অশ্মির। ভালো লাগা দূরে থাক, খারাপ লেগেছিল। মনে হয়েছিল জেসমিনও বাকি সবার মতোই দেবকে তার থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চায়। রাগের চোটে সে ফোনটা কেটে দিয়েছিল, যোগাযোগ বন্ধ করে দিয়েছিল জেসমিনের সঙ্গে। সই করে পরের দিনই পেপারগুলো দেবের হাতে তুলে দিয়েছিল অশ্মি। খুব আশায় ছিল যে এবার তার জীবনেও প্রেমের ফুল ফুটবে বাকি সবার মতোই। কিন্তু
অশ্মির জীবনের সবকিছুই জটিল, তাই এত সহজে প্রেম তার জীবনে রং ধরাতে পারেনি। দেব সবকিছুর পরেও ছিল বড়ই নিষ্পৃহ। অশ্মি বুঝতেই পারেনি দেব তাকে ভালোবেসেছে নাকি বাসেনি। কিন্তু দেবের জন্য অশ্মির জীবনের সবকিছু থেকেই কেমন যেন একটা আলাদা হয়ে গিয়েছিল। দেবের ভালোবাসা পাওয়াই যেন অশ্মির জীবনের একমাত্র ধ্যান জ্ঞান হয়ে উঠেছিল। দেবের অপেক্ষায় অশ্মির জীবন থেকে একে একে ঝরে গিয়েছিল সমস্ত বন্ধু বান্ধব। সে নিজে থেকে তো কারোর সঙ্গে কথা বলতোই না, কেউ বললেও ভালো করে মন দিয়ে শুনত না। ভালোবাসার ভাবেই সে বিভোর হয়ে থাকত, আর দেবকে নিয়ে নিজের মনেই নানা কল্পনার জাল বুনত। ফলে সবাই একে একে তাকে অ্যাভয়েড করতে শুরু করল। ব্যতিক্রম শুধু জ্যাসমিন। অশ্মির অবহেলা সত্ত্বেও সে যেচে পড়েই অশ্মির সঙ্গে কথা বলতো, তার খোঁজ খবর নিত। জ্যাসমিন তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যেত যে এভাবে থাকলে অশ্মি একদিন শেষ হয়ে যাবে, কিন্তু অশ্মি বিরক্ত হয়ে সরে যেত তার কাছ থেকে। এইভাবে চলতে চলতে কিভাবে যেন 3টে বছর কেটে গেল, অথচ অশ্মির অপেক্ষার শেষ হলো না। দেবের বাড়িতেই থাকতো অশ্মি, অথচ কোনো ছুতোতেই দেব অশ্মির কাছে আসতো না। সে অশ্মির জন্য সবকিছুই করত, তাকে কলেজে সঙ্গে করে নিয়ে যেত, ঘুরতে নিয়ে যেত, দামি দামি জিনিস কিনে দিত। কিন্তু অশ্মি বুঝতে পারত না দেব তার সঙ্গে একটা অলিখিত দূরত্ব বজায় রাখছে, যেটা অশ্মির ভালোবাসার তীব্রতা বাড়িয়ে দিত। সে দেবের কাছে যাওয়ার জন্য আরো অস্থির হয়ে উঠত। অশ্মির কলেজ শেষ হওয়ার পর দেব নিজের ক্ষমতা প্রয়োগ করে একটা নামকরা ফ্যাশন হাউসে ইন্টার্নশিপ পাইয়ে দিয়েছিল অশ্মিকে। কিন্তু অশ্মির সেদিকে বিশেষ মন ছিল না। যত দিন যাচ্ছিল দেবকে পাওয়ার জন্য সে যেন পাগলের মতো হয়ে উঠেছিল, আর কোনো দিকেই তার মন ছিল না। বাইরের জগৎ থেকে সে যেন ক্রমেই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। বাড়িতেও সে বিশেষ ফোন করত না, করলেও মা বাবার সঙ্গে সামান্য কথা বলেই ফোনটা রেখে দিত। এইভাবে যখন 3.5 বছর কেটে গেল, তখন অশ্মির মন সব সীমা ছাড়িয়ে গেল। জ্বরের ঘোরে এক রাত্রে সে উঠে এলো দেবের ঘরে। দেব হঠাৎ রাত 1টার সময় অশ্মিকে দেখে চমকে উঠল। এতদিন একসাথে থাকলেও অশ্মি কখনো এত রাতে দেবের ঘরে আসেনি। তাই অশ্মিকে এভাবে আলুথালু বেশে দেখে সে নিজের হাতের ফাইলটা বিছানায় রেখে দ্রুত উঠে দাঁড়ায়। অশ্মি এসে ধপাস করে দেবের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। আমাকে আমাকে আর কত কষ্ট দেবে দেব? আমি তোমার কি করেছি? তুমি তাহলে আমাকে এত যন্ত্রণা কেন দিচ্ছ নিজের থেকে সরিয়ে দিয়ে? তুমি যা বলেছ তাতে রাজি হয়েছি। আজ থেকে 3 বছর আগে তুমি যেখানে সই করতে বলেছ আমি করেছি। নিজের সব কিছু নির্দ্বিধায় তুলে দিতে চেয়েছি, তাহলে কেন এভাবে আমাকে তোমার কাছে আসতে দিচ্ছ না? কেন দেব, কেন? আমি কি এতটাই খারাপ যে আমাকে আমাকে একটুও ভালোবাসা যায় না? আমি তো তোমার কাছে কিছুই চাইনি তোমার কথা মতো, তাও তুমি কেন এত দূরে? কেন বলো আমাকে? আমি শুধু তোমাকে চাই দেব, আমি শুধু তোমাকেই চাই। আমি আর পারছি না, প্লিজ। অশ্মি দেবের সামনে মাটিতে উপুর হয়ে পড়ে কাঁদতে থাকে। অশ্মির দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি ফুটে ওঠে দেবের মুখে। শিকারী যেমন করে আহত শিকারের দিকে তাকিয়ে থাকে, ঠিক তেমন করে এক অদ্ভুত নজরে দেব দেখতে থাকে অশ্মির যন্ত্রণা। তারপর নিজের মনেই প্রায় অস্ফুটে বলে ওঠে, পারফেক্ট, আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনই। আজ ওর কাছে জগতের সব কিছুর উপরে আমি। আমার জন্য ও সব কিছু করতে রাজি। দেব এগিয়ে এসে অশ্মিকে 2 বাহু ধরে টেনে তোলে। কিছুক্ষণ তাকিয়ে থাকে অশ্মির চোখের দিকে, ঠিক যেন তার চোখের মধ্যে দিয়ে বুকের মধ্যে পর্যন্ত জড়িপ করে দেব। তার মুখে ফুটে ওঠে প্রসন্নতার হাসি। এখন অশ্মি পুরোপুরি তার হাতে থাকা একতাল মাটি, যেমন খুশি রূপ দেওয়া যাবে ওকে।
একটা হ্যাঁচকা টানে অশ্মিকে বিছানায় এনে ফেলে দেয় দেব। অশ্মির নরম শরীরটাকে যেন প্রবল পরাক্রমে দখল করে দেবের বলিষ্ঠ শরীরটা। অশ্মি সত্যি হাতের পুতুল হয়ে যায় দেবের। অশ্মি নিজেও সেটা বুঝতে পারে, কিন্তু দেবের বিরুদ্ধে গিয়ে তাকে হারানোর সাহস অশ্মির হয় না। সে বুঝতে পারে দেব তাকে আজও ভালোবাসে না, কিন্তু তাও তার কিছুই করার থাকে না। ভালোবাসা তাকে দুর্বল করে দিয়েছে। দেবের অদ্ভুত নানা অত্যাচার চলতে থাকে অশ্মির শরীরে। যখন তখন তাকে বেঁধে রাখে দেব, জ্বলন্ত সিগারেট চেপে ধরে অশ্মির শরীরে, কিন্তু অশ্মির টু শব্দটুকুও করা চলবে না। রাতের অন্ধকারে হুইপের বাড়ি পড়ে অশ্মির শরীরের নানা জায়গায়, কেটে রক্ত বেরিয়ে যায় নানা জায়গায়। অসম্ভব যন্ত্রণা সত্ত্বেও অশ্মি চুপ। যদি দেব চলে যায়, কারণ দেব তো প্রথম দিনই সব বলে দিয়েছিল। সে মনে করে এ সবই ভালোবাসার পরীক্ষা, জয়ী হতে পারলে পাওয়া যাবে প্রিয় মানুষটাকে। নিজের অজান্তেই অশ্মি পরিণত হয় দেবের কৃতদাসীতে। যে সারা শরীরে বয়ে নিয়ে চলে দেবের আঘাতের নানা চিহ্ন। গলায়, ঘাড়ে, পিঠে, বাহুতে অগুন্তি লাল কালো কাটা দাগ। দেবকে ভারী অদ্ভুত লাগে তার। কখনো চরম অত্যাচার, আবার কখনো প্রচণ্ড কেয়ারিং, প্যাম্পারিং, যা হয়তো সব মেয়েই চায়। যখন অশ্মির স্বাধীন মন বিদ্রোহী হয়ে উঠতে চায়, তখনই এক অদ্ভুত নরম কোমল মানবিক দেবকে দেখতে পায় সে, যা তাকে সব অত্যাচার ভুলিয়ে দেবের প্রতি পুনরায় দুর্বল করে দেয়। শারীরিক সম্পর্কের সময়টাও অশ্মির কাছে অসম্ভব যন্ত্রণার। দেব তার চোখ ব্লাইন্ড ফোল্ড করে দেয়। শত ইচ্ছে সত্ত্বেও দেবকে সে শারীরিক সম্পর্ককালীন অনেক সময় দেখতে পায় না। হাত বেঁধে, চোখ বেঁধে তার সঙ্গে মিলিত হয় দেব। দেবের শারীরিক সুখটাই সেখানে সব। অশ্মির ইচ্ছে অনিচ্ছের কোনো দাম নেই সেখানে। অনেক সময় যন্ত্রণার ভয়ে শারীরিক সম্পর্কে অনীহা হয় অশ্মির, কিন্তু দেবকে সে কথা বলে বাধা দেবার সাহস তার নেই। অনেক সময়ই দেব তাকে নিজের এঁটো খাবার খেতে বাধ্য করত, বা তার গায়ে ঢেলে দিত গরম মোম। কুকুরের মতো তার গলায় পরিয়ে দিয়েছিল নিজের নাম লেখা কলার। যখন তখন হাঁটু মুড়ে বসিয়ে চলত অত্যাচার। যন্ত্রণায় ছটপট করত অশ্মি। কখনো কখনো কেঁদে ফেলে ফোন করত জ্যাসমিনকে, কিন্তু জ্যাসমিনের কথা শুনতেও তার ভালো লাগতো না, কারণ জ্যাসমিন তাকে এই অমর্যাদাকর, আত্মসম্মানহীন, পরাধীন জীবন থেকে সুস্থ জীবনে ফিরে আসার কথা বলতো। দেব জানতে পেরে তার ফোনটা কেড়ে নিল একদিন। তার কাজের জায়গা থেকেও অশ্মিকে সরিয়ে নিল। ভালোবাসার ঠুলি পড়া অশ্মি দেবকে হারিয়ে ফেলার ভয়ে বাকি সবকিছুর মতোই এগুলোও মেনে নিল। তাছাড়া দেব ছেড়ে দিলে সে কি করবে? সমাজের ভয়েও খানিকটা মেনেই নিল। তার পরিবার তার প্রতি সদয় নয়। সেখানে দেবের সঙ্গে দীর্ঘদিন শারীরিক সম্পর্কের পর দেব তাকে ছেড়ে দিলে কি হবে, এই মধ্যবিত্ত মানসিকতা থেকে অশ্মি চুপ করে গেল। কারণ সে জানে সব জানাজানি হলে সব থেকে বেশি আঘাত আসবে তার বাড়ি থেকেই। তাই দেবকে পুরোপুরি পাবার আর সবকিছু ঠিক হয়ে যাবার আশায় সে কাটিয়ে দিল 7 বছর। মা বাবা কলকাতা ফেরার কথা বললে বা বিয়ের কথা বললে সযত্নে সে এড়িয়ে যেত, এবং অদ্ভুতভাবে তারাও তাকে বেশি জোর করতেন না। 7 বছর বাদে একদিন সকালে দেব জোর করে অশ্মির সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হবার আগে তার উপর শারীরিক অত্যাচার করতে গেলে হাঁটু মুড়ে মাটিতে বসা চোখ বাঁধা অশ্মি অজ্ঞান হয়ে মাটিতেই গড়িয়ে পড়ল। দেব ভয় পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে টেস্ট করে জানা গেল অশ্মি 2 মাসের অন্তঃসত্ত্বা। ভয়ে অশ্মির মুখ শুকিয়ে গেল হাসপাতালেই। দেবকে হারিয়ে ফেলার ভয়ে বুক কেঁপে উঠল। কিন্তু বাড়িতে আসার পর অশ্মিকে চমকে দিয়ে দেব তাকে বিয়ের প্রস্তাব দিল। অশ্মি, এই সন্তান আমাদের ভালোবাসার চিহ্ন, তাই আমি চাই না
এতে কোনো কলঙ্কের দাগ পড়ুক। সামনের মাসেই আমি তোমাকে বিয়ে করব, যাতে সিংহানিয়া পরিবারের সন্তান সসম্মানে এই পৃথিবীতে আসে। তুমি তোমার বাড়িতে জানাও, ওদের আসতে বলো। আমার তো জানোই পরিবার বলে কিছু নেই, তাই ওদের তো থাকতেও হবে। আমি সব ব্যবস্থা করে দেব। অশ্মি যেন আনন্দে ভেসে গেল। তার এত দিনের স্বপ্ন সার্থক হতে চলেছে। সে মিসেস দেব সিংহানিয়া হতে চলেছে। এর চেয়ে বড় প্রাপ্তি আর কি বা হতে পারে। নিমেষে দেবের পুরনো অত্যাচার ভুলে গিয়ে দেবের জন্য যেন গলে গেল। কয়েকদিনের মধ্যেই অশ্মির পরিবার চলে এলো দিল্লিতে। তারপর সবাই মিলে চলে গেল জয়পুরে সিংহানিয়া হাভেলিতে। জোর কদমে চলতে লাগলো বিয়ের তোড়জোড়। অশ্মি যেন পালকের মতো ভেসে চলেছে নীল আকাশের বুকে। কিন্তু সে তখনও জানে না কত বড় ঝড় আসতে চলেছে তার জীবনে, যা সব কিছুকে কিছুদিনের মধ্যেই তছনছ করে দিতে চলেছে। हाय शेरावाली, फिर से एक बंगाली लड़की। ये कैसी खेल है थारो माँ, और कितनी जिंदगी से खेलेगी तू, और कितनी जिंदगी राख बनाएगी ये श्राप। খসখসে করুণ গলায় কথাগুলো কানে আসতে আর চুড়ির ঝনঝন আওয়াজে চমকে মুখ তুলে তাকায় অশ্মি। দেখল দরজায় একজন মাঝবয়সী মহিলা দাঁড়িয়ে। অযত্ন আর রুক্ষ প্রকৃতির দয়ায় অকালে চামড়া কুঁচকে খসখসে হয়ে যাওয়া সত্ত্বেও ভালো করে দেখলে বোঝা যায় মহিলা এককালে রীতিমতো সুন্দরী ছিলেন। কালো রঙের রাজস্থানী ঘাগরা চলি আর ওড়না মহিলার পরনে, গায়ে ভর্তি উল্কি, মুখেও ছাপ রয়েছে নানা চিহ্নের। বড় বড় চোখ মেলে তীব্র দৃষ্টিতে যেন মাপছেন অশ্মিকে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সজোরে কপাল চাপড়ে বলে উঠলেন তিনি, हे माँ भगवती, कितनी मासूम है ये लड़की रे, कितनी मासूम है। इसके साथ बुरा मत करना माँ, इसके साथ बुरा मत करना। इसको श्राप से मुक्ति दे दो माँ, इसको श्राप से मुक्ति दे दो। मगर मुक्ति कैसे मिलेगी, कैसे? इसे तो यहाँ लाया गया है श्राप अपने ऊपर लेने के लिए। हे लड़की, तू जहां से आई है वहां वापस चली जा, जा जा, वरना तेरे हाल पे ये रेत भी रोएगा रे। অশ্মি রীতিমতো ভরকে গিয়ে স্থাণুর মতো দাঁড়িয়ে থাকে। কি করবে বুঝতে পারে না। মহিলা তার আরও কাছে এগিয়ে এসে কিছু বলতে যাবে, তার আগেই দেব ঘরে ঢোকে। এ কি দাইমা, তুমি এখানে কি করছো? रामचरण, इस पागल औरत को किसने छोड़ दिया? ले जाओ इसे यहां से, ये फिर से मुझे दिखाई नहीं देनी चाहिए। দেবের চিৎকার শুনে দুজন লোক ছুটে এসে মহিলাকে টেনে হিঁচড়ে নিয়ে চলে যায় অশ্মির সামনে থেকে। মহিলা আর কিছু বলে না, কিন্তু মহিলার চোখে এমন কিছু ছিল যা অশ্মির বুকে কাঁপন ধরিয়ে দেয়। ইনি কে দেব? অশ্মি দেবকে প্রশ্ন করে। ও ভবরিমা, একজন দাইমা। এই হাভেলির সঙ্গেই যুক্ত ছিল। কিছু বছর আগে ওর একমাত্র মেয়ে চাঁদনি এই হাভেলির খোলা বারান্দা থেকে ঝাঁপ মেরে আত্মহত্যা করে। তারপর থেকে পাগল হয়ে এখানেই ঘুরে বেড়ায়। স্বামী মৃত, সন্তান মৃত, তাই ওকে এখান থেকে কেউ তাড়ায় না। এখানেই থাকে, খায়, ওর দেখভালও হয়। ছাড়ো, বাদ দাও ওর কথা। তুমি কি করছিলে বলো? ড্রেস, জুয়েলারি যা ইচ্ছে কিনে নিও। আরও লাগলে আমাকে ইনফর্ম করো। টাকার জন্য কোনো চিন্তা করো না। অশ্মি মহা উৎসাহে নিজের লেহেঙ্গা, যেটা সে মুগ্ধ চোখে দেখছিল, সেটা দেবকে দেখায়। আরও কিছু শাড়ি, গয়না যা তার মা বাবা কলকাতা থেকে এনেছে, সেগুলোও দেখায়। দেব হাসি মুখে সব দেখে বলে, বাহ, খুব সুন্দর তো। তবে বিয়ের দিন তুমি আমাদের পুস্তেনি গয়না পরবে। বিয়ের আগের দিন আমার ম্যানেজার জোরাবার তোমাকে সব দিয়ে যাবে। আচ্ছা, আমি এখন আসছি, হ্যাঁ, আমাকে কিছু কাজ সারতে হবে। নাড়লে দেব ঘর ছেড়ে বেরিয়ে যায়। বাইরে এসে হাভেলির দক্ষিণ দিকের একটা বারান্দায় এসে দাঁড়ায়।
সামনে লাল দিঘি, দিঘির পাশে কিছু সযত্ন রোপিত গাছ। বহু পুরনো হাভেলি হলেও রক্ষণাবেক্ষণের কারণে তা আজও নতুন। দিঘির জলে গাছের ছায়া দেখতে দেখতে একটা সিগারেট ধরায় দেব। দূর থেকে ভেসে আসে ময়ূরের কর্কশ চিৎকার। দেবের মনটা হঠাৎ চঞ্চল হয়ে ওঠে। এমন চঞ্চল হয়েছিল আজ থেকে 15 বছর আগে, যখন চাঁদনিকে এক নতুন নজরে দেখেছিল। সিগারেট খেতে খেতেই নিজের মনের হঠাৎ চাঞ্চল্যের খবর নিতে শুরু করে দেব। উষ্মির মধ্যে এমন কি আছে যা তার মতো ছেলেকে ধরে রাখতে পারে? একটাই জিনিস আছে যা তাকে এতদিন ধরে রেখেছিল, সেটা হলো আত্মনিবেদন। কিন্তু সেটা দিয়েই কি সত্যি কাউকে ধরে রাখা যায়? প্রশ্নহীন আনুগত্য, সীমাহীন বশ্যতা ততদিনই ভালো লাগে যতদিন মনের মতো কিছু পাওয়া না যায়। চাঁদনি চলে যাবার পর দেবের ফাঁকা মনে নতুন কিছু রং ধরায়নি, তাই অশ্মির একতরফা ভালোবাসা তাকে আটকাতে পেরেছিল। কিন্তু যবে থেকে সে অর্পিতা মানে অশ্মির বোনকে দেখেছে, তবে থেকে নিজের অজান্তেই তার মনে আবার রং ধরেছে। এ কেমন সৌন্দর্য! এ যে স্বর্গের ধন! এমন রূপ কোথায় ছিল এতদিন? প্রথম দেখাতেই অর্পিতাকে কামনা করে বসেছে দেব। সিগারেট খেতে খেতে অর্পিতাকে নিয়ে কল্পনার সুখস্রোতে ভেসে যাচ্ছিল দেব। অর্পিতার যৌবনকে নিজের দখলে আনার পরিকল্পনা করতে করতে হঠাৎ তার মনে হলো কেউ যেন তাকে দেখছে। দিঘির দিক থেকে চোখ সরিয়ে হাভেলির দিকে দেখতেই সে দেখতে পেল হাভেলির টানা বারান্দায় একটু দূরে অর্পিতা মুগ্ধ চোখে তার দিকে তাকিয়ে আছে, দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে। নিমেষে চার চোখ এক হয়ে খেলে গেল বিদ্যুতের ঝলকানি, যাতে নিমেষে ছাই হয়ে গেল অশ্মির যাবতীয় সুন্দর স্বপ্ন। অর্পিতা লজ্জায় লাল হয়ে ছুটে সেখান থেকে সরে গেল, আর দেবের মুখে খেলে গেল যুদ্ধ জয়ের হাসি। তার ইচ্ছে পূরণ হতে আর হয়তো বেশি দেরি নেই। অর্পিতা বেশ লজ্জা পেয়ে নিজের ঘরে গিয়ে বসল। তার বুকে এক রাশ খুশির হাওয়া। সবকিছু একতরফা নয়, সে এবারও জিতে গেছে। আসলে অর্পিতা অশ্মির সৌভাগ্যে জ্বলে পুড়ে ছাড়খাড় হচ্ছিল। ছোট থেকেই অপরিসীম সৌন্দর্যের জন্য সবকিছুই সে বড্ড সহজে পেয়ে গেছে। যা কিছু ভালো তা সবসময় অশ্মির ঝুলি থেকে তার ঝুলিতে বড় সহজে এসে পড়েছে। চিরটা কাল সে দিদিকে দয়ার নজরে দেখেছে, করুণা করেছে, কারণ দিদি সব সময় তার কাছে হেরেছে। দেবকে দেখে ইস্তক তার ব্যক্তিত্ব, রূপ এবং জয়পুরে এসে তার হাভেলি দেখে অর্পিতা মুগ্ধ হয়ে গেছে। দিদির দামি দামি জিনিসপত্র দেখে আর তার মুখে আনন্দ আর খুশির রেশ দেখে বারবার মনে হচ্ছে জীবনের সব ক্ষেত্রে দিদিকে হারিয়ে এবার সে নিজেই হেরে বসে আছে। অশ্মি যখন সরল মনে খুশিতে তাকে দামি কিছু এনে দিচ্ছে, তখন তার মনে হচ্ছে এবার দিদি তাকে করুণা করছে। অথচ অতি সহজে এগুলো তার হতে পারে। অশ্মির থেকে সব কিছু কেড়ে নেবার ইচ্ছায় অর্পিতা ছটফটিয়ে বেরোচ্ছিল, তাই দেবের চোখে ভালোবাসার আবেশ বড় সহজে চোখে পড়ে। বুঝতে পারে তার হবু জামাইবাবুর রক্তে আগুন লাগাতে পেরেছে সে। এবার হাওয়া দিলেই সে আগুন অশ্মিকে ছাড়খাড় করে তার কাছেই ছুটে আসবে। দিন কতক বাদে অশ্মি বিকেলে বারান্দায় বসে দিঘির জলের হালকা তরঙ্গ দেখছিল। আচমকাই ভাবরি মা তার সামনে এসে দাঁড়ালো। মা, তোকে আমার বড্ড ভালো লেগেছে। তোকে দেখে আমার মেয়ে চাঁদনির কথা মনে হচ্ছে, তাই তোর কোনো ক্ষতি আমি চাই না। আমি তাই বলছি, শোন, সময় থাকতে এখান থেকে পালা, এখান থেকে পালা। এখানে থাকলে তোর সর্বনাশ হয়ে যাবে, কেউ বাঁচাতে পারবে না তোকে, কেউ না।
সর্বনাশের চিহ্ন তোর পিঠে, বুকে, বাহুতে দাগ ফেলেছে। আর কিছুদিন থাকলে তুই ছাই হয়ে যাবি মা। তোর জীবনের সব শেষ হয়ে যাবে। আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। আমাকে সব খুলে বলুন, তারপর না হয় আমি এ নিয়ে দেবের সঙ্গে আলোচনা করে কোনো সিদ্ধান্ত নেব। আমার দৃঢ় বিশ্বাস ও আমার কোনো ক্ষতি হতে দেবে না। আমার গর্ভে যে ওর সন্তান আছে। অশ্মি নরম গলায় বলে, দেবকে বলে কিছু হবে না। ও সব জানে, সব। আর নিজের অভিশাপ মেটাতে ওই তোকে এখানে এনেছে। শয়তানের পাশ এই বংশের পুরুষদের মধ্যে। তবে আমি নিশ্চিন্ত, এখন তোর কিছু হবে না। কারণ কারণ তুই তুই এই বংশের ওয়ারিশকে পেটে ধরেছিস। তোর বাচ্চা হয়ে গেলে বিপদ ফিরে আসবে। কারণ কারণ তখন তোর আর কোনো প্রয়োজন নেই এ পরিবারে। ভাবরি মায়ের কথাগুলো শুনে অশ্মি হাঁ করে তাকিয়ে আছে দেখে তিনি আবার বললেন, দেখ দেখ, সে অনেক কথা বলতে সময় লাগবে। দেব দেখে ফেললে কিছু বলা হবে না, বিপদ বাড়বে। তাই আজ রাত 1টা নাগাদ হাভেলির পশ্চিম দিকে মা ভগবতীর মন্দিরে এসে একটা প্রদীপ জ্বালাস। আমি প্রদীপ দেখে চলে আসব। তখন তোকে সব খুলে বলবো আমি, সব। এ হাভেলির বহু হতে যাচ্ছিস, তোর তো জানাই দরকার সব কুছ। কথাগুলো শেষ করেই ভাবরিমা তরবরিয়ে সেখান থেকে চলে গেলেন। অশ্মি অবাক হয়ে তার গতিপথের দিকে তাকিয়ে রইল। অর্পিতা নিজের ঘরে বিছানায় বসে ছটপট করছিল। কি করলে দেব তার দিকে আরো বেশি আকৃষ্ট হবে সেটাই ভাবছিল। আকর্ষণ সে ইতিমধ্যেই করেছে, কারণ সে খুব ভালো করেই জানে যে তার দিদি অশ্মি তার কাছে কিছুই নয়। দেবকে অশ্মির থেকে সরাতে তার বেশিক্ষণ লাগবে না, কিন্তু সে কখনোই এমন কোনো ভাব দেখাবে না যাতে তাকে ডেসপো লাগে। দেবের মতো ছেলে ডেসপো মেয়ে পছন্দ করবে না কিছুতেই। দেবকে এমনভাবে খেলাতে হবে যাতে দেব নিজেই অশ্মিকে ফেলে ধরা দেয় তার কাছে। সে বিছানা ছেড়ে উঠে পায়চারি শুরু করে ঘরের মধ্যে। ভেতরে ভেতরে উত্তেজনায় সে ঘামতে থাকে। বিরক্ত হয়ে বুকের ওড়নাটা ছুঁড়ে ফেলে দেয় বিছানার ওপর। ডিপ নেক আঁটো কামিজের ওপর দিয়ে তার পুরন্ত বুকের গভীর উপত্যকার খানিকটা দৃশ্যমান হয়ে ওঠে। সে হাত উঁচু করে ঘাড় বিঁকিয়ে নিজের এক রাশ খোলা চুলকে শায়েস্তা করে যেই বাঁধতে যাবে, আচমকাই দেব এসে চেপে ধরে তার হাত। বেঁধো না, খোলা চুলে তোমাকে ঠিক খাজুরাহ সুন্দরীর মতো লাগছে। এই রূপকে প্রাণ ভরে দেখতে দাও। অর্পিতা ছদ্ম রাগ দেখিয়ে ছিটকে সরে আসার চেষ্টা করে। এটা কি হচ্ছে জামাই বাবু? কদিন বাদেই আমার দিদির সঙ্গে তোমার বিয়ে না? তাই আমার সঙ্গে এভাবে? শ্শ্, চুপ চুপ, একদম চুপ। আমাকে বোকা বানানো এত সহজ নয় অর্পিতা। তোমার মনে যে আমার জন্য কামনার আগুন রয়েছে তা তোমার চোখে মুখে ভালোই ছাপ ফেলেছে, আর সেটা হাজার চেষ্টাতেও লুকোতে তুমি পারবে না। তাই যা মন চাইছে তাই করো। দেব অর্পিতার ঠোঁটে আঙুল রাখে। দিদির কি হবে? অর্পিতা বোকার মতোই প্রশ্ন করে। কি আর হবে, যেমন বিয়ে হয়ে আমার বউ হচ্ছিল তাই হবে। দেব অবলীলা ক্রমে বলে। আর আমি? অর্পিতার মুখ দিয়ে কথাগুলো ছিটকে বেরোয়। দেখো অর্পি, অশ্মি আমার সন্তানের মা হতে চলেছে, আর সেই সন্তান আমার বংশের প্রতীক। তাকে সসম্মানে এই পৃথিবীতে আনার দায়িত্ব আমার, আর তাই ওকে আমায় বিয়ে করতেই হবে। কিন্তু আমি তোমাকে চাই। আমাদের পরিবারে এটা কিছু অস্বাভাবিক নয়। এই পরিবারের ছেলেরা কখনো একজন নারীতে সন্তুষ্ট হয় না। তাই তুমি না এলে অন্য কেউ আসবে আমার জীবনে। সেটা তুমি হলে তোমাদের দুজনের পক্ষেই ভালো। তোমাকে দেখে আমি যা বুঝেছি তাতে
দিদির প্রতি তোমার কোনো ভালোবাসাই নেই, তাহলে শুধু শুধু ওর কথা ভেবে নিজের মনকে অস্বীকার করছো কেন? ভেবে দেখো, আমার কাছে কি পাবে না তুমি? শুধুমাত্র বিয়ে হবে না বলে তুমি পিছিয়ে যাবে, এমনটা তো তোমাকে আমার মনে হয়নি। দেব অর্পিতার গলায় একটা বহুমূল্য কুন্দনের নেকলেস পরিয়ে দেয়। আয়নায় নেকলেসটা দেখে অর্পিতার চোখটা লোভে লক লক করে ওঠে। সে পেরেছে দিদিকে হারিয়ে দেবকে নিজের কাছে আনতে সে পেরেছে। বিয়েটা কি এমন ব্যাপার? এখন ওর সঙ্গে হচ্ছে, হোক, বাচ্চা হয়ে যাক। কদিন পর দেবকে ওর কাছ থেকে কেড়ে নিয়ে বিয়ে ওর কাছ থেকে কেড়ে নিয়ে বিয়ে করে পুরোপুরি নিজের করে নেওয়া। এমন কি ব্যাপার? ভালোই হলো, দিদির বাচ্চাটা পেলে দেব আর সন্তানের জন্য ওকে চাপ দেবে না। সে সন্তান ধারণ করতে চায় না। তার ধারণা এতে তার সৌন্দর্যের ছাপ পড়বে। সে মনে মনে নিজের রূপ নিয়ে গর্ব অনুভব করে যে এমন একজন পুরুষ তার জন্য পাগল। আয়নার দিকে নির্নিমেষ নয়নে তাকিয়ে আছে অর্পিতা। আয়নাতেই আবার নজর মেলে দুজনের। জ্বলে ওঠে কামনার তীব্র আগুন। দেব হঠাৎ নিজের চোখ সরিয়ে নেয়, মুখটা অর্পিতার কানের কাছে আনে। ভাবো কি করবে? রাজি থাকলে আজ রাত 1টার সময় একটা প্রদীপ জ্বালবে দরজার সামনে। আমি আসবো তোমার কাছে। রাত 1টা বাজে। অশ্মি নিজের ঘর থেকে বেরোয়। এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেল না। বেশ নিস্তব্ধ নিঝুম চারিদিক। বিশাল হাভেলিটা যেন তলিয়ে গেছে প্রগাঢ় এক ঘুমের জগতে। শুধু হাওয়ার শনশন আওয়াজটা ছাড়া গোটা হাভেলি নিশ্চুপ। অশ্মি একটা কালো শাল দিয়ে নিজেকে জড়িয়ে নিয়েছে, তবু গাটা যেন তার একটু শিরশির করে ওঠে। ঠান্ডার একটা আলগা ঝলক লাগে তার মুখে। অশ্মি হাভেলির বাইরে এসে এদিক ওদিক তাকায়। না, আশেপাশে কেউ নেই। গাছপালা ঝোপের মাঝে মাঝে লাগানো আলোগুলো বেশ একটা গা ছমছমে আলো আঁধারির সৃষ্টি করেছে। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে কিছু একটা ভেবে পাশের মোরাম বাঁধানো রাস্তা ধরে হাঁটতে শুরু করে অশ্মি। বেশ কিছুক্ষণ হাঁটার পর দিঘির পাশ দিয়ে গিয়ে হাভেলির প্রান্তের সুবিশাল দুর্গা মন্দিরের সামনে এসে দাঁড়ায় অশ্মি। মন্দিরের লোহার কপাট বন্ধ। অশ্মি সিঁড়ি বেয়ে মন্দিরের চাতালে এসে উপস্থিত হয়। লোহার পাল্লাটা খোলার চেষ্টা করে, কিন্তু সেটা এতটাই শক্তভাবে বন্ধ যে অশ্মি পেরে ওঠে না। অশ্মি চিন্তায় পড়ে যায়, কি করবে এবার? ঝোঁকের মাথায় চলে তো এসেছে, কিন্তু দেব জানলে কি হবে এই ভেবে একটু যেন ভয় লাগে অশ্মির। তাছাড়া মন্দিরের দরজা বন্ধ, প্রদীপ জ্বালাবে কি করে সেটাও তো বুঝতে পারছে না। ভাবরি মা তো প্রদীপ জ্বালাতে বলেছিল তাকে। কোনো কিছু বুঝতে না পেরে অশ্মি মন্দির প্রদক্ষিণ করতে শুরু করলো। মন্দিরের পেছন দিকে একটা থামের ওপর প্রদীপ দেখতে পায়, যেন কেউ তার জন্যই যত্ন করে গুছিয়ে রেখে গেছে। প্রদীপটা হাতে নিতেই পাশে একটা দেশলাইও দেখতে পায় সে। প্রদীপ আর দেশলাই নিয়ে সে মন্দিরের সিঁড়িতে এসে প্রদীপটা জ্বালিয়ে তার পাশেই বসে পড়ে। হঠাৎ কাঁধের ওপর একটা হাতের স্পর্শ পেতেই চমকে তাকালো অশ্মি। ভাবরি মা দাঁড়িয়ে। তিনি অশ্মির পাশে সিঁড়িতে বসে পড়ে নরম সুরে বললেন, তুমি সত্যি খুব খারাপ জায়গায় এসে পড়েছ। এই পরিবারের পুরুষরা এক একটা শয়তান পিশাচ বাস করে এই পরিবারের পুরুষদের বুকে। মেয়েরা
মেয়েরা শুধুই এখানে ভোগের বস্তু। তাদের নেই কোনো মান, সম্মান, শ্রদ্ধা। এই যে মা ভগবতীর মন্দিরে তুমি বসে আছো, সেটা তৈরি করেছিলেন এই পরিবারের একজন পূর্বপুরুষ। কারণ তার সময়ে নারীর সম্মান ছিল এই বংশে। কিন্তু কিন্তু তারপর এই বংশেই যখন নারীরা পায়ের জুতোতে পরিণত হলো, তখন মা নিজেই কপাট বন্ধ করে মুখ ঘুরিয়ে নিলেন। আর শুরু হলো পিশাচিনীর রাজত্ব। ভয়ঙ্কর এক অভিশাপের ছায়ায় ঢেকে গেল এই বংশের ভবিষ্যৎ। ভাবরি মা এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামতে অশ্মি প্রশ্ন করে, আপনি কে? এত কথা জানলেন কি করে? আপনি একটা ধোঁয়াশার সৃষ্টি করছেন যা আমি কিছুই বুঝতে পারছি না। আপনি যদি সব খুলে বলেন তাহলে ভালো হয়। আমি দেবকে ভালোবাসি, তাই সবটা জানতে চাই আমি। ভাবরিমার মুখে এবার একটা বাঁকা হাসি খেলে যায়। মেয়েরা তো ওই ভালোবেসেই মরে, এটা কি আমি জানি না? আমার মেয়েটাও তো ভালোবেসেই মরল। যাক, যা জানতে চাও সেটা বলি। আমার নাম ভাবরি, আমি দেবের দাইমা। ওকে কোলে পিঠে করে বড় করেছি। ওর মায়ের থেকে বেশি স্নেহ, বেশি যত্ন দিয়েছি ওকে। আমার পরিবার বংশ পরম্পরায় এই বংশের দাইমা। আমার মা ছিলেন দেবের বাবার দাইমা, তাই এই বংশের নারী নক্ষত্র আমি জানি। অশ্মি চুপ করে শুনতে থাকে। ভাবরিমা বলতে থাকেন, সিংহানিয়া বংশের প্রত্যেক পুরুষই অত্যন্ত রমণীমোহন ছিলেন। রূপ, গুণ, পরাক্রম সব মিলিয়ে যে কোনো মেয়ের প্রার্থিত পুরুষ। কিন্তু কিন্তু তারা সবাই ছিলেন অত্যন্ত দৃঢ় চেতা একনিষ্ঠ মানুষ। স্ত্রী ছাড়া আর কখনো কোনো নারীর দিকে চোখ তুলে তাকাতেন না। নারীর সম্মান ছিল এই বংশে পুরুষদের কাছে সবার উপরে। তারা ছিলেন অবলার রক্ষক। মা ভগবতী ছিলেন তাদের ইষ্ট দেবী, তাই নারী মাত্রেই পূজনীয়া। আদর্শ এক বংশের প্রথম আদর্শ পতন ঘটল দেবের ঠাকুর দাদার বাবা চন্দ্রনারায়ণের আমলে। তিনি এই বংশের প্রথম পুরুষ যিনি বহু নারী পরিবেষ্টিত হয়ে থাকতেন। নারীর সম্মান তার কাছে ছিল খেলার বস্তু। বহু নারীকে তিনি বলপূর্বক ভোগ করেছিলেন। সুন্দরী নারী দেখলেই তিনি পাগল হয়ে উঠতেন এবং ছলে বলে কৌশলে তাকে ভোগ করার জন্য অস্থির হয়ে উঠতেন। তার স্ত্রী বসুধাও ছিলেন অসামান্য সুন্দরী, কিন্তু কিন্তু চন্দ্রনারায়ণ তার দিকে ফিরেও তাকাতেন না। অন্তঃপুরের অন্ধকারে স্বামীর স্বেচ্ছাচারিতার কাহিনী শুনতে শুনতে যন্ত্রণাময় জীবন কাটাতেন বসুধা সব সহ্য করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আর পারলেন না। যখন চন্দ্রনারায়ণ তার একমাত্র ভাই সূর্যনারায়ণের নববধূ শৈলজার প্রেমে পাগল হয়ে সূর্যনারায়ণকে গুপ্ত হত্যা করে। তারপর শৈলজাকে শয্যা সঙ্গিনী হতে বাধ্য করলেন। শৈলজা ছিলেন বাঙালি, তার রূপ ছিল হাজার তারার মতোই উজ্জ্বল। যে একবার তাকে দেখবে তাকে আবার ফিরে তাকাতেই হবে। অসামান্য সুন্দরী। বসুধার রূপও ছিল তার কাছে ম্লান। শৈলজা ছিলেন যেমন সুন্দরী তেমনি বুদ্ধিমতী আর তেজস্বিনী জেদি মহিলা। তিনি তার স্বামী সূর্যনারায়ণ এই হাভেলিতে আসার দিন দশেকের মাথায় একদিন সকালে সূর্যনারায়ণের ভাসমান দেহ পাওয়া গেল কালো দিঘির জলে। শৈলজা দুঃখে ভেঙে পড়লেও কিছুতেই মানতে পারলেন না তার স্বামী আত্মহত্যা করতে পারেন। পতিব্রতা শৈলজা স্বামীর মৃত্যুর কারণ গোপনে অনুসন্ধান করতে শুরু করার আগেই চন্দ্রনারায়ণ তাকে কুপ্রস্তাব দিলেন। বুদ্ধিমতী শৈলজার কাছে নিমেষে স্বামীর মৃত্যুর কারণ ও নিজের ভবিষ্যৎ বিপদের সম্ভাবনা জলের মতোই পরিষ্কার হয়ে গেল।
শৈলজা ভেবেছিলেন বসুদা হয়তো তাকে রক্ষা করতে পারবেন, তাই তিনি নিজের সতীত্ব রক্ষা করতে বসুদার কাছে গিয়ে সব খুলে বললেন। বসুদা সব শুনে তাকে পালিয়ে যাওয়ার পরামর্শ দিলেন এবং বললেন রাতের অন্ধকারে পালানোর সব ব্যবস্থা তিনিই করে দেবেন, কারণ তিনি জানতেন তার পাষণ্ড স্বামীর হাত থেকে শৈলজাকে রক্ষা করার ক্ষমতা তার নেই। কিন্তু নিজের অপারগতার কথা স্বামীর প্রেয়সীর কাছে খুলে বলতে বড় লজ্জা হলো। বসুধার ব্যবস্থা মতো রাতের অন্ধকারে জয়পুর ছেড়ে পালানোর আগে মা ভগবতীর মন্দিরে শেষবারের জন্য প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতে গিয়েছিলেন শৈলজা। সেখানেই আক্রান্ত হলেন তিনি। পিশাচ চন্দ্রনারায়ণ দেবী প্রতিমার সামনেই শৈলজার শ্রেষ্ঠ সম্পদ তার তার নারীত্ব লুণ্ঠন করতে উদ্যত হলেন। শৈলজা নিজেকে বাঁচানোর জন্য অনেক কান্নাকাটি করলেন, কিন্তু চন্দ্রনারায়ণ নির্বিকার। তখন শৈলজা দেবী ত্রিশূল নিয়ে আত্মহত্যা করতে গেলেন। চন্দ্রনারায়ণ তার ত্রিশূল কেড়ে তার আত্মহত্যার পথ বন্ধ করলেন। অসহায় শৈলজাকে ধর্ষণ করলেন মা ভগবতীর সামনেই। দেবীর সামনেই হলো একজন নারীর চরম লাঞ্ছনা। অপমানিত সতীর সতীত্ব নষ্ট হওয়ার আগে উচ্চারিত হলো এক অভিশাপ বাণী। এই বংশের প্রত্যেক পুরুষকে একজন বাঙালি নারীকে বিয়ে করে স্ত্রীর সম্মান দিতে হবে, না হলে এই বংশের ধ্বংস কেউ আটকাতে পারবে না। একজন বাঙালি মহিলার ইজ্জত লোটা হয়েছে, তাই একজন বাঙালি নারীকে স্ত্রী রূপে গ্রহণ করে সেই মর্যাদা ফেরাতে হবে। যতক্ষণ না সেই নারীর মৃত্যু হচ্ছে বা নিজে থেকে ছেড়ে যাচ্ছে, ততক্ষণ তাকে ছেড়ে যাওয়া যাবে না। গেলে ফল একই হবে। কোনো পুরুষ যদি তার ব্যতিক্রম হয়, তাহলে সেই পুরুষের মৃত্যু অনিবার্য। যে অসম্মান আমার এই হাভেলিতে হলো, তাতে আমার আত্মা এখানেই আটকে থাকবে। তাই কখনো ব্যতিক্রম হলেই আমার লাঞ্ছিত আত্মা ফিরে আসবে প্রতিশোধ নিতে। অন্য যে কোনো জাতের মেয়ে যখনই সেই বাঙালি মেয়ের পথে আসবে, আমি নিজে তাকে সরিয়ে দেব। তোমার স্ত্রীর বিশ্বাসঘাতকতা আমি কখনো ভুলব না। নারী হয়ে নারীর জীবন নষ্ট করেছে সে। শৈলজা ভেবেছিলেন বসুধা চন্দ্রনারায়ণকে সব বলেছে, কারণ বসুধা ছাড়া আর কেউ তার পালানোর কথা জানতো না। কিন্তু সেটা বোঝেনি বসুধার ক্ষমতা নগণ্য। তিনি যাদেরকে দিয়ে শৈলজার পালানোর ব্যবস্থা করেছিলেন, তারাই চন্দ্রনারায়ণকে সব বলে দিয়েছে। শৈলজাকে লাঞ্ছিত করে চন্দ্রনারায়ণ মন্দির ছেড়ে বেরিয়ে আসা মাত্র মন্দিরের দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে যায়। শৈলজার শরীর আজ ওই মন্দিরেই বন্ধ আছে। ওই দিনের পর কেউ আর শৈলজাকে দেখতে পায়নি। মন্দিরের দরজাও খোলেনি, মন্দিরে পুজোও হয়নি। ভাবরিমা এক টানা কথাগুলো বলে একটা বড় নিঃশ্বাস টেনে এবার চুপ করলেন। বুঝেছি, শৈলজার অভিশাপের জন্যই দেব বাধ্য হয়েছে আমাকে বিয়ে করতে, কারণ আমি বাঙালি মেয়ে। কিন্তু এটা বুঝলাম না, আমার এতে বিপদ কোথায়? শৈলজা তো ভালোর জন্যই করেছিলেন। অশ্মি বিস্ময়ের সাথে প্রশ্ন করে। এখানে জড়িয়ে আছে আরো এক নারীর সাপ। দুজনের অভিশাপ জড়িয়ে এই বংশ, এবং এই বংশের সঙ্গে যুক্ত প্রত্যেকটা জীবন অভিশপ্ত হয়ে উঠেছে। ওই করেই তো আমার চাঁদনিটার প্রাণ গেল। বলেছিলাম এই বংশের সঙ্গে জরাসনা শেষ হয়ে যাবে, শুনল না, তাই প্রাণ দিয়ে প্রায়শ্চিত্ত করলো। ভাবরিমা নিজের চোখের জল মুছে নিলেন। অশ্মি ভাবরি মায়ের হাতটা নিঃশব্দে তুলে নিল তার নিজের হাতে। বেশ কিছুক্ষণ পরে বলল,
আমার মায়ের ভালোবাসা আমি পুরোপুরি কখনো পাইনি। তাই তাই তুমি আমার মায়ের মতোই আমার সঙ্গে থেকে ভাবরিমা, ভাবরিমা, আর সব কিছু আমায় খুলে বলো। আমি তো নিজের অজান্তেই এদের সঙ্গে জড়িয়ে গেছি। তাই তোমার সঙ্গ আমার বড় দরকার। আমিও তো তোমার মেয়ের মতোই। দেবে তো আমার সঙ্গ? অশ্মি, ভাবরি মায়ের সব কথা বিশ্বাস না করলেও একজন সন্তানহারা মাকে সান্ত্বনা দেবার জন্য আর কোনো উপায় খুঁজে পায় না। হ্যাঁ মা, হ্যাঁ, আমি তোর সঙ্গে আছি সব সময়। তোকে সব বলবো। এবার বলবো সতী স্ত্রী বসুধার অভিশাপের কথা। শৈলজার সঙ্গে চন্দ্রনারায়ণের শারীরিক সম্পর্কের খবর বিকৃতভাবে এসে পৌঁছল বসুধার কানে। শুরু হলো অন্য আরেক ভুল বোঝাবুঝি। বসুধা ভাবলেন তার কাছে সত্যি সেজে শৈলজা তার স্বামীকে ছলনায় ভুলিয়েছে। শৈলজার অভিশাপের কথাও এলো বিকৃতভাবে। ফলে ক্রুদ্ধ সতী বসুধা স্বামীকে অভিশাপ দিলেন, এই বংশে যে পুত্র সন্তান জন্মাবে তার মধ্যে চিরকাল পিশাচ বাস করবে। নারীর জন্য চিরকাল বুভুক্ষ থাকবে, অথচ যে নারীকে ভালোবাসবে তাকে পাবে না। চিরকাল ভালোবাসাহীন এক জীবন যাপন করবে। শৈলজার অভিশাপের সূত্রে বসুধা শৈলজাকে অভিশাপ দিলেন। বাঙালি মেয়ে এই বংশের পুরুষরা বিয়ে করতে যেমন বাধ্য থাকবে, তেমনি এই বংশের অভিশাপ ভোগ করবে সেই মেয়ে। স্বামীর ভালোবাসা কোনো দিনও পাবে না। স্বামীর প্রথম স্ত্রী হতে পারবে না। শুধু স্বামীর পিশাচত্বের ফল ভোগ করবে অত্যাচারিত হয়ে। চিরকাল স্বামীর ভালোবাসার পাত্রী থাকবে অন্য কেউ। এই বংশের পুরুষরা বাঙালি মেয়ে তো ঘরে আনবে, কিন্তু চিরকাল তাকে ঘৃণা করবে। কারণ ছোট থেকে নিজের মায়ের অপমান দেখবে একজন বাঙালি নারীর জন্য। কারণ এই বংশের কোনো পুরুষের প্রথম স্ত্রী বাঙালি হবে না। যদি হয় তাহলে সেই পুরুষই এই বংশের শেষ। প্রথম স্ত্রী বাঙালি হলে সোহাগ রাতেই সেই পুরুষের মৃত্যু হবে। ভাবরি মা একটু চুপ করে থেকে তারপর কেশে নিয়ে বললেন, বুঝতে পারছো তো কেমন বংশে এসে পড়েছ তুমি? কতগুলো পরস্পর বিরোধী অভিশাপ জড়িয়ে আছে এই বংশে। সব মিলিয়ে এক মহা অভিশাপ সর্বক্ষণ নাচছে এই বংশের ওপর। তুমি তাই যন্ত্রণা ছাড়া তুমি এখানে কিচ্ছু পাবে না, কিচ্ছু না। কিন্তু আমি তো দেবের প্রথম স্ত্রী। ওর আর কোনো সন্তান নেই তো। আমার সন্তানই তো ওর প্রথম সন্তান হতে চলেছে। সোহাগ রাতের তোয়াক্কা না করে বা বিয়ে না করেই তো ও আমার সঙ্গে মিলিত হয়েছে। তা সত্ত্বেও আমাদের কিছু করতে পারেনি কোনো সাপ। তাহলে তো কিছুই মিলছে না। অশ্মি বুকে বেশ একটা জোর নিয়ে বলে, এতক্ষণ বিশ্বাস না করলেও পরিবেশের কারণেই হোক বা বলার ধরনে এত বড় বড় অভিশাপের কথা শুনে বুকে একটা চাপ সৃষ্টি হয়েছিল। এখন সে কিছুটা চাপ মুক্ত মনে করে নিজেকে, কিন্তু পরক্ষণেই তার মনে চাপ বাড়িয়ে অদ্ভুতভাবে হেসে ভাবরিমা বলে ওঠেন, সতী নারীর অভিশাপ কখনো মিথ্যে হয় না বেটি। অভিশাপ তার কাজ করবে, কিন্তু এই পরিবারের পুরুষরা পিশাচ, আর পিশাচের মাথায় থাকে শয়তানের বুদ্ধি। তারা নিজেদের বিপদের কথা না ভেবে কোনো কাজই করে না। নিজের ঘরে অস্থিরভাবে পায়চারি করছিল অর্পিতা। সে এখনো ভেবে উঠতে পারেনি কি করবে। 1টা বেজে গেছে বেশ কিছুক্ষণ হলো, কিন্তু এখনো প্রদীপ জ্বালানো হয়নি। কারণ মা তার সঙ্গে একই ঘরে শুয়েছে। অস্মিতার বিয়ের আর 5 দিন বাকি। সেই উপলক্ষে বাবার প্রাণের বন্ধু রুদ্র কাকু আজ সন্ধ্যায় এসে পৌঁছেছেন জয়পুর।
রুদ্র কাকু তাদের পারিবারিক বন্ধু। অস্মিতার বিয়েতে তিনি থাকবেন না সেটা হতে পারে না। তার আরও আগে ওদের সঙ্গেই আসার কথা ছিল, কিন্তু কিছু জরুরি অফিসিয়াল কাজ শেষ করে শেষ মুহূর্তে তার আসতে একটু দেরি হয়ে যায়। তিনি উচ্চপদস্থ সরকারি কর্মী বলে কাজের চাপ সবসময়ই বেশি, তাই অস্মির বাবার একটু মন খারাপ করলেও করবার কিছু ছিল না। রুদ্রাশিস চৌধুরী অস্মির বাবা বিনায়ক বসুর ছোটবেলার বন্ধু। একই সঙ্গে স্কুল পার করেছেন দুজনে। তারপর বড়লোকের ছেলে রুদ্রাশিস বাপের পয়সায় পাড়ি দেন লন্ডন। সেখানে পড়াশোনা করে থেকে যাওয়ার ইচ্ছা নিয়ে গেলেও পড়াশোনা শেষ হওয়ার পর আচমকাই কাউকে কিছু না বলে দেশে ফিরে আসেন এবং এখানেই সরকারি চাকরি জয়েন করেন। ছোটবেলার বন্ধুত্ব সোশ্যাল স্ট্যাটাসের পার্থক্য সত্ত্বেও আজও রয়ে গেছে হয়তো। তার জন্য দায়ী রুদ্রাশিসের একাকী জীবন। তিনি চিরকুমার, তাই সময় কাটাতে অনেক সময় চলে আসেন বন্ধু বিনায়কের বাড়িতে। রুদ্রাশিসকে দেব হাবেলিতে একটা পৃথক ঘর দিলেও বিনায়কের অনুরোধে তিনি তাঁর ঘরেই রইলেন, কারণ তারা দুজনে ঠিক করেছিলেন একসঙ্গে ড্রিঙ্ক করবেন এবং পুরনো দিনের মতোই আড্ডা দেবেন, কারণ কলকাতায় নানা চাপেই দুজনে প্রাণ খুলে আড্ডা দিতে পারেন না। মেয়ের বিয়ে সত্ত্বেও বিনায়কবাবু যথেষ্ট রিল্যাক্সড, কারণ হবু জামাই দেব এতটাই করিতকর্মা যে তাকে কোনো দিক দেখতেই হচ্ছে না। তিনি মনের আনন্দে দিন কাটাচ্ছেন। তাঁরই কথায় অস্মিতা আর অর্পিতার মা অর্চিতা দেবী ছোট মেয়ে অর্পিতার ঘরে এসে শুয়েছেন। অর্পিতা পায়চারি করতে করতে মায়ের দিকে তাকালো। তার মা অঘোরে ঘুমোচ্ছেন। তার মন বিরক্তিতে পরিপূর্ণ। এত বড় সুবর্ণ সুযোগকে সে কিভাবে হাতছাড়া হতে দিতে পারে? সে চিরকাল বাবা মায়ের প্রশ্রয়ে দিদিকে টেক্কা দিয়ে তার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছে। বাবা মা কখনো কিছুই বলেননি, কিন্তু কিন্তু এখন দেবকে ছিনিয়ে নেওয়াটাও কি ওনারা মেনে নেবেন? কারণ এখন ব্যাপারটা অনেকটাই সিরিয়াস। দিদি প্রেগনেন্ট, তাই দেবের সঙ্গে বিয়ে ভেঙে গেলে পরিস্থিতি জটিল হয়ে যাবে। তাছাড়া সে নিজের মাকে ঠিক ভরসা করতে পারে না। সে মা একেবারেই পছন্দ করে না, কিন্তু দিদির ব্যাপারে যে মায়ের মনে একটা সুপ্ত স্নেহ আছে সেটা সে অনুভব করতে পারে। দিদি দিল্লি চলে আসার পর মাকে সে গভীর রাতে দিদির ঘরে তার জামা কাপড় বুকে জড়িয়ে কাঁদতে দেখেছে। বেশ কিছুক্ষণ ছটপট করার পর অর্পিতা একটা শাল গায়ে জড়িয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। এই সুযোগ সে ছাড়তে পারবে না। দেবের মতো ছেলে তার রূপে মজেছে, অথচ সে তাকে ফিরিয়ে দেবে ওই কেলটি শয়তানের জন্য, এটা অর্পিতা ভাবতেও পারে না। দিদিকে সে মনে মনে এমনই মনে করে। তার অত রূপ সত্ত্বেও দেব চলে যাবে কেলটির হাতে, এটা কিছুতেই হতে পারে না। সব ভয় উপেক্ষা করে অর্পিতা বেরিয়ে পড়ে গোপন অভিসারে। ঘর ছেড়ে বেরিয়ে দ্রুত পায়ে কিছুটা এগোতেই একটা বাঁকের মুখে সে কারোর সঙ্গে একটা ধাক্কা খায়। ভয়ে চিৎকার করে উঠতে যাবে অর্পিতা, তার আগেই কেউ তার মুখ চেপে ধরে আর তারপর টেনে নিয়ে যায় একটা ঘরের ভেতরে। ভয়ে অর্পিতা চোখ বন্ধ করে ফেলে। দেব অর্পিতার চোখ বন্ধ করা ভীত সন্ত্রস্ত মুখটার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে। কি অদ্ভুত সুন্দর। গা থেকে শালটা সরে গেছে। উড়ন্ত বুক দুটো দ্রুত শ্বাসের তালে ওঠানামা করছে। অর্পিতার সমস্ত শরীরে যৌবনের এক উদগ্র আগুন জ্বলছে, যেন যে আগুনে পুরুষ পতঙ্গের মতো ঝাঁপ দিয়ে নিজেকে ছাড়খাড় করতে চায়। দেব যেন দু চোখ দিয়ে শুষতে থাকে অর্পিতার যৌবনকে। যাক, মেয়েটা নিজে থেকেই ধরা দিয়েছে শেষ পর্যন্ত তার কাছে। 1টা বেজে গেলেও যখন প্রদীপ জ্বলেনি তখন সে অস্থির হয়ে গিয়েছিল, কারণ সে মেয়েদের প্রত্যাখ্যান সহ্য করতে পারে না। আজ পর্যন্ত একজন ছাড়া কেউ তাকে প্রত্যাখ্যান করতে পারেনি। দেবের মুখটা
হাসিতে উজ্জ্বল হয়ে উঠল। চোখ খোলো অর্পি, ভয়ের কিছু নেই। তোমাকে কেউ দেখেনি, আমার কাছে আসার জন্যই তো বেরিয়েছিলে। এবার দেখো, আমার কাছে এসে গেছো। দেবের কণ্ঠস্বরে অর্পিতা চোখ খুলে তাকায়। দেবকে কাছে দেখে তার ফর্সা গাল দুটোয় যেন ডালিমের রং ধরে, শরীরে রক্তের গতি বেড়ে যায়। লজ্জায় সে চোখ দুটো নিচের দিকে নামিয়ে নেয়। দেবের মনে হয় লজ্জার লালিমা যেন অর্পিতাকে আরো সুন্দর করে তুলেছে। সে অর্পিতার গায়ের শালটা এক টানে খুলে বিছানায় ছুঁড়ে দেয়। শালটা খুলতেই অর্পিতার এক ঢাল কালো কোঁচকানো কোমর ছাপানো চুলের আলগা খোঁপাটা খুলে চুলগুলো সমস্ত পিঠ ছাপিয়ে নিচে ছড়িয়ে পড়ে। দেব সযত্নে অর্পিতার মুখ থেকে উড়ে আসা চুলগুলোকে সরিয়ে দেয়। ভালো লাগার শিহরণে অর্পিতা আবার চোখ বুজে ফেলে। আবেগের উত্তেজনায় আর তর্স হয় না দেবের। এক টানে সে ছিঁড়ে ফেলে অর্পিতার টাইট কামিজটা, মাটিতে ছুঁড়ে দেয় ছেঁড়া কামিজটা। অর্পিতার বুকের কাঁপন বেড়ে গেছে, অর্ধ উন্মুক্ত স্তন দুটি কেঁপে কেঁপে উঠছে। চোখ দুটো তখনও বন্ধ, শুধু গালে আরও গাঢ় রং ধরেছে। দেবের অসহিষ্ণু টানে ছিঁড়ে যায় অন্তর্বাস। সে অন্ধ আবেগে কামড়ে ধরে অর্পিতার বাম স্তন। অসহনীয় উত্তেজনায় চিৎকার করে ওঠে অর্পিতা। বিবস্ত্র অর্পিতাকে একটা হ্যাঁচকা টানে শয্যায় এনে ফেলে দেব। এক অদ্ভুত নজরে খুঁটিয়ে খুঁটিয়ে উপভোগ করতে থাকে অর্পিতার নগ্নতা। তার হাতের আলতো স্পর্শে কেঁপে কেঁপে ওঠে অর্পিতার শরীর। গোপনাঙ্গে খেলা করতে থাকে দেবের হাত। একসময় সে অর্পিতাকে টেনে নেয় নিজের শরীরে। তৃপ্তির খোঁজে দুজনে যেন এক হয়ে মিশে যেতে থাকে একে অপরের সঙ্গে। অশ্মি জানতেও পারে না, তার অজান্তেই তার স্বপ্নের ঘর তাসের ঘরের মতোই ধসে পড়ছে। শোনার